আসসালামু আলাইকুম প্রিয় সবাই, আজকে আমরা শুরু করছি আমাদের রাইটিং টাস্ক টু আইএলটিএস এর, যেটা একটা প্রধান অন্তরায়। আপনারা সবাই জানেন আইএলটিএস রাইটিং টাস্ক টু আমাদের পরীক্ষার হলে 66.66% নাম্বার ক্যারি করে, যেখানে রাইটিং টাস্ক ওয়ান অনলি ক্যারি করে 1/3 নাম্বার, আই মিন 33% নাম্বার ক্যারি করে রাইটিং টাস্ক ওয়ান। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে হাউ টু মেক বডি প্যারাগ্রাফস। যেমন আমাদের আইএলটিএস এ যে জিনিসটা প্রধান দিয়ে আমাদের গঠে থাকে সেটা হচ্ছে যে আমরা ইন্ট্রোডাকশন কনক্লুশন হয়তো লিখতে পারি, কিন্তু বডি প্যারাগ্রাফ গুলো আমরা সুন্দর করে লিখতে পারি না। আজকে আমি আপনাদের সেই জিনিসটাই শিখাবো কিভাবে সুন্দর করে খুব লজিক্যাল আকারে কোহেসিভ এবং কোহেশন ডিজাইন দ্বারা আপনি একটি সুন্দর ফ্লো আকারে বডি প্যারাগ্রাফস লিখতে পারবেন। এবং যখনই আপনি এই জিনিসগুলো পরিচয় করিয়ে দিতে পারবেন পরীক্ষার হলে, এক্সামিনার আপনাকে 7 থেকে 9 এর মধ্যে যে কোনো একটা স্কোর আপনাকে দিবেন ইনশাআল্লাহ। তো চলে যাচ্ছি আজকের ক্লাসে আমরা যে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে বাউন্ডিং ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব। তারপর আমরা যেটি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। তারপর আমরা কোহেসিভ এন্ড এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তারপর বডি স্ট্রাকচারস নিয়ে আলোচনা করব, প্ল্যানিং এবং ব্রেইনস্টর্মিং নিয়ে আলোচনা করব। এজ এ এক্সাম্পল থাকবে খুব সুন্দর করে, এই এক্সাম্পল আমি এখানে লিখে দিব, আপনারা দেখতে পারবেন যে কিভাবে সুন্দর করে একটা বডি লিখতে হয়। কোয়েশ্চেন এবং আনসারের জন্য আমি আপনাদের টাইম দিব, তবে মিডিলে যদি আপনি কোয়েশ্চেন করেন তাহলে অনেক সময় এটা ক্লাস রান আপ করতে অনেক সময় লেগে যাবে। এবং প্রথমেই বলে দিচ্ছি যে এটার জন্য সময় যাবে 1 ঘন্টা 20 মিনিট অথবা 1 আওয়ার, উই ডোন্ট নো। আপনার যদি প্রশ্ন বেশি থাকে তাহলে আরো বেশি সময় যাবে। ওকে, তাহলে চলুন আমরা সবাই চলে যাই ব্র্যান্ডিং ক্রাইটেরিয়াতে। তার আগে আমরা একটু চেক করে নিই আমাদের ফেসবুকে যারা যারা আছেন। আমি এখানে লাইভে আছি, জুমে লাইভে আছি, আর সেই সাথে লাইভে আছি আমি ফেসবুকে। যারা আমাকে ফেসবুকে দেখতে পাচ্ছেন তারা সবাই ফেসবুকের কমেন্ট সেকশনে গিয়ে আপনার মতামতটা তুলে ধরবেন। আমি সেখান থেকে কিছুক্ষণ পর পর আপনাদের কমেন্টটা পড়ব। এবং যারা আমার সাথে জুমে আছেন তারা তো অবশ্যই আমার সাথে আছেন, সো আপনারাও আপনাদের কথাটা আমাকে বলে রাখবেন। তো যখনই কোনো জিনিস হবে, যারা জুমে আছেন তারা অবশ্যই আপনাদের রেইজ হ্যান্ড করবেন। এবং সেই সাথে যারা আমাকে ফেসবুকে দেখতে পাচ্ছেন তারা সবাই ফেসবুকের কমেন্টে গিয়ে আপনার মতামতটা তাড়াতাড়ি জানিয়ে দিবেন, ঠিক আছে? ওখানে দেখতে পাচ্ছি আমাদের নূর হোসেন বলছেন সাউন্ড ক্লিয়ার স্যার, ধন্যবাদ। ফয়সাল আহমেদ বলছেন হ্যালো স্যার, হাই মিস্টার ফয়সাল আহমেদ। জাভেদ আহমেদ, থ্যাংক ইউ স্যার। এবং রাফিল আলম, আই এম ওয়াচিং ফর ইউর স্পেশাল ক্লাস। ওকে, থ্যাংক ইউ মিস্টার রাফিল আলম। আপনি থাকেন আমাদের সাথে শেষ পর্যন্ত, ইনশাল্লাহ আমরা ভালো কিছু শিখবো এখান থেকে। তো ব্র্যান্ডিং ডিসক্রিপটর ক্রাইটেরিয়াটা কেন আমি আপনাদের সাথে তুলে নিয়ে আসলাম? বডি প্যারাগ্রাফস গুলা লেখার আগে আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে ব্যান্ড। আমি কত ব্যান্ডের জন্য এটা লিখছি, আমি কি এটা 5 এর জন্য লিখছি নাকি 4 এর জন্য, নাকি ব্যান্ড 7 এর জন্য লিখছি নাকি ব্যান্ড 7.5 এর জন্য, এই জিনিসটা আপনাকে জানতে হবে। অনেক সময় স্টুডেন্টরা দেখা যায় যে উনি রিডিং এবং লিসেনিং এ কতটা হবে না হবে একটা সিউরিটি দিতে পারবেন। হয়তো পরীক্ষার হলে দেখা যায় যে উনার 1 থেকে 2টা বেশি হচ্ছে, উনি নিজে যেটা গেস করছেন এটার সাথে, অথবা 1 থেকে 2টা কম হচ্ছে, কিন্তু রাইটিং পরীক্ষা দিয়ে উনি ঠিক বুঝাতে পারেন না আসলে আমি কত নাম্বার পাবো। উনি বলেন যে হ্যাঁ এই তো দিয়েছি, লিখছি, অনেক লিঙ্কিং ওয়ার্ড অনেক বক্তব্যে লিখছি, কিন্তু আসলে এক্সাক্ট করে বলে দিতে পারেন না যে উনি কতটুকু স্কোর করছেন। তো যাই হোক, আমরা ব্যান্ড ডিসক্রিপ্টর ক্রাইটেরিয়া গুলো একটু জেনে নিব। প্রথম অবস্থায় আমরা জানবো যে ব্যান্ড ডিসক্রিপ্টর ক্রাইটেরিয়া প্রধানত 4টি জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, আরেকটা হচ্ছে কোয়ারেন্স এন্ড কোহেশন, আর হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, এবং হচ্ছে গ্রামাটিক্যাল অ্যাকুরেসি। তো এই 4টা জিনিস সম্বন্ধে আমরা একটু বৃহৎভাবে জানার ট্রাই করব। যেমন প্রথমে টাস্ক অ্যাচিভমেন্ট নিয়ে যদি আমি একটি কথা বলি যে টাস্ক অ্যাচিভমেন্ট জিনিসটা কি, এখানে আমি যেখানে যে আপনারা দেখতে পাচ্ছেন সাপোর্ট কোয়েশ্চেনস, অল পার্টস অ্যান্সার দিতে হবে আপনাকে, এবং এক্সটেন্ড এবং ওপিনিয়ন দিতে হবে। সেই জিনিসগুলো নির্ভর করে আমাদের টাস্ক অ্যাচিভমেন্টে। তারপর আমরা যে জিনিস নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে কোহেরেন্স এন্ড কোহেশন। কোহেরেন্স এন্ড কোহেশন জিনিসটা আসলে কি? কি চিন্তা করে সে? আপনি মিউট করে প্লিজ, আপনার সাউন্ড আসছে, প্লিজ মিউট করে রাখুন, ভিডিও অফ করে রাখুন।
ঠিক আছে? কখনো সাউন্ড অন করবেন না, আমি যখন বলবো তখন করবেন, ঠিক আছে? প্লিজ সবাই একটু সাউন্ডটা মিউট করে রাখেন, নইলে অন্যদের ডিস্টার্ব হবে, মাস্ট বি ডিস্টার্ব হবে, ঠিক আছে? ওকে, এখানে আপনারা যারা চার্ট করতেছেন তারা চার্টে বলুন, ঠিক আছে? পুয়ার সাউন্ড একজন বলছেন, হ্যাঁ আস্তে 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 আসবে, বিকজ এখানে ইন্টারনেট স্টেবল না, আপনাদেরও ইন্টারনেট হয়তো কোনো সময় আনস্টেবল হয়ে যাবে, আমারও হয়তো প্রবলেম করতে পারে, ঠিক আছে? তো আসলে যে কোয়ারেন্স এন্ড কুয়েশন জিনিসটা কি অ্যাকচুয়ালি আমরা যেখানে ছিলাম, সেটা হচ্ছে কোয়ারেন্স মানে হচ্ছে লজিক্যাল ফ্ল, আর কুয়েশন মানে হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। তো কোহেরেন্স জিনিসটা হচ্ছে লজিক্যাল ফ্লো, মানে একটা জিনিস কোহেরেন্স, যে লজিক্যাল ফ্লোটা আমি বোঝাচ্ছি, একটা জিনিস একটার পরে স্টেপ বাই স্টেপ যাওয়া, সেই জিনিসের নাম হচ্ছে কোহেরেন্স। কোহেরেন্সকে আমি সবসময় তুলনা করি লাইক গুগল ম্যাপের মতো। যেমন আপনি গুগল ম্যাপ দিয়ে যদি সিলেট থেকে ঢাকায় যেতে চান, হ্যাঁ গুড, আপনি সিলেট থেকে ঢাকায় গেলেন, কিন্তু দেখবেন যে গুগল ম্যাপ প্রত্যেকটা সময় তার প্রথম পৃষ্ঠের সাথে সেকেন্ড পৃষ্ঠে সবসময় কি রাখে, মিল রাখে। যেমন আপনাকে সরাসরি যেতে দিবে না, সে ডানে যেতে হবে, বামে যেতে হবে, গো স্ট্রেট যেতে হবে, মানে একটা দিকের সাথে তাল মিলিয়ে অপর দিকে যদি আপনি যেতে চান, সেই জিনিসটাকে বলা হয় কোয়ারেন্স, মানে প্রথমটার সাথে সবসময় কি থাকতে হবে, আপনার মিল থাকতে হবে। তারপর হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড সম্বন্ধে আজকে আমরা একটু জেনে নিব যে আসলে লিঙ্কিং ওয়ার্ডস গুলা কি কি। এই লিঙ্কিং ওয়ার্ডস গুলাকে বলা হয় কুয়েশন। ওকে, সো কুয়েশন আমাদের লিঙ্কিং ওয়ার্ডস গুলা যখন আমি আপনাদের লেখাবো এখান থেকে, আপনারা পাবেন যে লিঙ্কিং ওয়ার্ডস অ্যাকচুয়ালি কি জিনিসটা। যেমন এই কুয়েশনটা নির্ভর করে এই যে লিঙ্কিং ওয়ার্ডস আছে, এই লিঙ্কিং ওয়ার্ডস গুলাকে। এখন আসেন যে আমরা নাম্বার 3 তে যাই, লেক্সিক্যাল রিসোর্স, যার নাম হচ্ছে ভোকাবুলারি উইথ কোলোকেশন। লেক্সিক্যাল রিসোর্স এর অপর নামটা হচ্ছে ভোকাবুলারি। আমরা সবাই জানি যে রাইটিং টেক্সট 2 তে ভালো নাম্বার পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভালো কোয়ালিটি লেভেলের ভোকাবুলারি মাস্টার করতে হবে। এখন আসেন যে স্যার আমি লেক্সিক্যাল রিসোর্স ভালো ভোকাবুলারি আমি কিভাবে বানাবো, কারণ আমার ভোকাবুলারি হচ্ছে ভেরি পুয়ার লেভেলের, তো এই ভোকাবুলারি আমরা কিভাবে কোন উপায় করতে পারবো। সো ভোকাবুলারি আসলে বানানোর মেইন যে জিনিসটা আমি সবসময় ছাত্রছাত্রীদের বলি ক্লাসে, ইভেন কি লাইভ সেশন গুলাতেও, যে আপনারা সবসময় রিডিং নিউজ পেপার পড়ুন, যে কোনো রিডিং নিউজ পেপার পড়ুন। আপনি বাজার থেকে অনেক অনেক বই কিনতে পারবেন, হ্যাঁ, কিন্তু কিনে দেখবেন যে কিছুদিন আপনি পড়তেছেন, কিছুদিন পরে আর আপনি পড়তেছেন না। আমরা ক্লাস নার্সারি থেকে ইন্টার লাইফ পর্যন্ত আমরা অনেক অনেক ভোকাবুলারি শিখে আসি কিন্তু, ঠিক আছে? তো আপনি সবসময় রিডিং নিউজ পেপার পড়েন, প্রতিদিন 20 মিনিট করে পড়েন, নতুন ওয়ার্ড গুলো চুজ করেন, সেইগুলা আপনি সার্চ করেন ডিকশনারিতে, তারপর ওইগুলো আপনার নোট খাতায় লিখে রাখেন। এরকম প্রতিদিন আপনি 20 মিনিট করে যান, দেখবেন যে নতুন নতুন ওয়ার্ড পাচ্ছেন, এগুলার অর্থ বুঝতেছেন। পাশাপাশি আপনারা এগুলার সেন্টেন্স মেকিং খুঁজবেন। আমি বলে দিচ্ছি একটা সাইটের নাম, সেটা হচ্ছে অনলাইন কেমব্রিজ ডিকশনারি। এখানে গেলে আপনারা ইংলিশ টু ইংলিশ ওয়ার্ড পাবেন এবং সেই সাথে অসংখ্য অসংখ্য সেন্টেন্স মেকিং পাবেন, যেটা আপনাদের জন্য খুবই ভালো হবে মনে রাখার জন্য। তারপর আসে যে আমরা চলে যাব গ্রামাটিক্যাল একুরেসিতে। গ্রামাটিক্যাল একুরেসি জিনিসটা হচ্ছে যে এখানে আমাদের যেটা বানাতে হবে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স বানাতে হবে এবং ভেরিয়েটি স্ট্রাকচার। এই গ্রামাটিক্যাল একুরেসি অবশ্যই আপনাকে জানতে হবে যে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স বানানো লাগবে এবং কিভাবে ভেরিয়েটি স্ট্রাকচার বানানো লাগে, সেই জিনিসটা, ঠিক আছে? তো আসুন যে আমরা চলে যাচ্ছি যে স্টেপ বাই স্টেপ আমরা এগুলো শিখবো এবং তারপর যাবো মেইন। তারপর আসেন যে এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের আমি নিয়ে আসছি যে একজন ছাত্র যখন ব্যান্ড 7 পাবে অথবা 7.5 পাবে অথবা 8 এবং 8.5 পাবে, তারা কি কি জিনিস করতে হবে গ্রামাটিক্যাল বেঞ্চ এবং একুরেসিতে। দেখতে পাচ্ছেন যে সবাই এখানে এই যে সাইডগুলো আছে, সেই জিনিসগুলো হচ্ছে গ্রামাটিক্যাল কি একুরেসি। যেমন ইউজেস এ ভ্যারাইটি অফ কমপ্লেক্স স্ট্রাকচার, আপনাকে খুব সুন্দর কমপ্লেক্স স্ট্রাকচার ইউজ করতে হবে। প্রডিউসেস ফ্রিকুয়েন্ট এরর ফ্রি সেন্টেন্সেস, আপনি যে সেন্টেন্সগুলো বাক্যগুলো মেক করবেন সেগুলো যেন বেশিরভাগ সময় কোনো ভুল না থাকে। আর হ্যাজ গুড কন্ট্রোল অফ গ্রামার এন্ড পাঞ্চুয়েশন বাট মে মেক ফিউ এরর্স। পাঞ্চুয়েশনের হঠাৎ করে দাড়ি কমার একটু মিস্টেক থাকতে পারে, বাট খুব বেশি সময় থাকবে না। এই জিনিসগুলো তারা যারা ব্যান্ড 7 এবং 7.5 পাবে, যেমন আমি তাদের জন্য যেখানে কোয়ারেন্স এন্ড কুয়েশন যদি এই যে কোয়ারেন্স এবং কুয়েশনটা এইটা, তাহলে এই জিনিসটা কিভাবে করবে তাদের জন্য দেখেন যে এখানে লজিক্যাল অর্গানাইজ ইনফরমেশন আইটেম, there is clear progression throughout, uses a range of cohesive devices appropriately, although there may be some under overuse, present a clear center topic within each paragraph. Very good.
প্রিয় ছাত্রছাত্রীরা একটা জিনিস লক্ষ্য করেন, সেন্টার টপিক সেন্টেন্স, মানে আপনার একটা সেন্ট্রাল আইডিয়া থাকতে হবে, সেন্ট্রাল টপিক আইডিয়া থাকতে হবে, যেটা আপনার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আর লজিক্যালি অর্গানাইজ, মানে একটা জিনিসের পরে আরেকটা জিনিস আপনি যখন লিখবেন তখন ফার্স্টটার সাথে সেকেন্ডটার কানেক্ট করতে হবে, সেকেন্ড সাথে থার্ড সেন্টেন্সের কানেক্ট করতে হবে, থার্ড সেন্টেন্সের ফোর্থ সেন্টেন্সের কানেকশন থাকতে হবে। যখন এই তাদের মধ্যে এই কানেকশন গুলা থাকবে তখন আপনি লজিক্যালি লিখবেন একটা এসে। আদারওয়াইজ আপনার এসে যদি প্রথমটার সাথে সেকেন্ডটার মিল না থাকে তাহলে আপনার এসেটা লজিক্যালি লিখে অ্যাকচুয়ালি হবে না। ঠিক আছে? আর তারপর এখানে লাস্টে একটা সেন্ট্রাল টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। এই টপিক সেন্টেন্স নিয়ে আজকে আমরা জানবো যে কিভাবে টপিক সেন্টেন্স একটা আপনার সেন্টার আইডিয়া হিসেবে পরিলক্ষিত হবে, সেই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। এখন দেখি আমাদের মধ্যে যারা কম ব্যান্ড লেভেলে পাবে, যারা কম ব্যান্ড পাবে তাদের অবস্থা কি হবে। যেমন যারা ব্যান্ড 4 এবং 4.5, 5 এবং 5.5 পাবে তারা কি করবে, তাদের আমি এখানে গ্রামাটিক্যাল রেঞ্জ গুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ইউজেস অনলি এ ভেরি লিমিটেড রেঞ্জ অফ স্ট্রাকচারস উইথ অনলি রেয়ার ইউজ অফ সাবঅর্ডিনেট ক্লোজেস। সাবঅর্ডিনেট ক্লোজেস হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্স বানানোর কিছু সূত্র, যেগুলোকে সাবঅর্ডিনেট ক্লোজেস বলা হয়। এগুলো উনি লিখেন নাই বা পরিচয় করতে পারেন নাই, বা পরিচয় করছেন বাট এগুলা হয় নাই। তারপরে বলা আছে যে সাম স্ট্রাকচারস আর একুরেট বাট এরর্স প্রিডমিনেট এন্ড পাঞ্চুয়েশন ইজ অফটেন ফাউচি। উনি কিছু জিনিস লিখছেন বাট একুরেট কিন্তু ভুল। তারপর উনার কিছু দাড়ি কমা আছে যেগুলো একদম সব সময় ভুল ছিল, এর কারণে উনি 4 অথবা 4.5 পাইছেন। কিন্তু আমরা যদি এখানে এইটা দেখি যে উনি কি এখানে ভুল করেছেন, তো এখানে দেখেন যে কুয়েশিভ এন্ড কুয়েশন ডিভাইস উনি যে ভুলটা করেছেন, এই যে আপনি প্লিজ মিউট করেন প্লিজ সাউন্ডটা। Present information and ideas, but these are not arranged coherently and there is no clear progression in the responses. Okay? Therefore, uses some basic cohesive devices, but these may be inaccurate or repeated may not reach in paragraph, or their uses may be confusion. তো উনি যেগুলো আইডিয়া আসলে আমাদের সামনে তুলে ধরছেন, ওই আইডিয়া গুলো লজিক্যালি ছিল না, একটা সাথে আরেকটার কোনো মিল নেই, এর জন্য উনি 4 অথবা 4.5 পাইছেন। তারপর উনি এমন বেসিক লেভেলের কিছু কোহেসিভ ডিজাইন করছেন, মানে উনি কোহেসিভ ডিভাইস গুলো আই মিন লিঙ্কিং ওয়ার্ডস গুলো উনি দিয়েছেন কিন্তু একটার পর একটা সুন্দর করে বসাইতে পারেন না, সেই জন্য উনি 4 অথবা 4.5 পাইছেন। এই জিনিসগুলো আপনারা জেনে নিবেন যে এখানে আমি এটা আপনারা তো পাবেন ওই যে আইএলটিএস এর যে তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে এগুলো ডাউনলোড করে নেবেন। এই ব্র্যান্ডিং ক্রাইটেরিয়াটা আমিও ডাউনলোড করে নিয়ে আসছি আপনাদের জন্য, সো আপনারা প্লিজ এখান থেকে দেখে নেবেন। এই 4টা জিনিস দেখতে হবে যে কেন আপনি 5 অথবা 5.5 পাচ্ছেন। বুঝা গেছে সবার? তাহলে ইতিমধ্যে আমরা দেখলাম যে একজন স্টুডেন্ট 4 অথবা 4.5 অথবা 5.5 পেলে সে কোন কোন জিনিসগুলা ভুল করতে পারে। তারপর আমরা দেখলাম যে একজন স্টুডেন্ট কিভাবে ব্যান্ড 7 এবং 7.5 পেতে হলে কোন কোন জিনিসগুলো শেখ করতে হবে এবং কোন কোন জিনিসগুলো করবে না একটু আগে আমরা জেনে নিলাম। তো আমাদের এইভাবে কি করতে হবে, এই ব্র্যান্ডিং ক্রাইটেরিয়াকে মনে রেখে আমাদের সামনের দিকে এগোতে হবে। এবং ওইভাবে যদি আমি লিখি, যেমন ব্যান্ড 7 এর যে ক্রাইটেরিয়াটা আছে, যেমন এখানে ব্যান্ড 7 আমি যেটা ব্যান্ড 7 এর ক্রাইটেরিয়াটা মনে করে যদি আপনি সব সময় লিখেন এই অনুযায়ী আপনার প্যারাগ্রাফটা লাইক এস গ্রামাটিক্যাল রেঞ্জ একুরেসি, তারপর লেক্সিক্যাল রিসোর্স, তারপর হচ্ছে এটা কোহেরেন্স এন্ড কোহেশন, এবং তারপর হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, এগুলো যদি আপনি এইভাবে লিখেন তাহলে আপনি ব্যান্ড 7 অথবা ব্যান্ড 7.5 পাবেন। বুঝা গেছে সবার? তাহলে আসুন এবার আমরা চলে যাব একটু দেখে নেই যারা আমাদের মধ্যে ব্যান্ড 7 থেকে 9 পাবেন। যেসব স্টুডেন্টরা আমাদের যারা স্টুডেন্ট ব্যান্ড 7 থেকে 9 পাবেন তাদের জন্য আমি এখানে খুব সুন্দর করে তুলে নিয়ে আসছি কিছু জিনিস যেটা আপনাদের অবশ্যই জেনে রাখতে হবে, এবং চাইলে এটার জন্য কেউ স্ক্রিনশট মেরে রাখেন, কারণ ওই স্ক্রিনশট রাখলে আপনি ওইটা মাথায় যদি আপনার থাকে তাহলে পরীক্ষার হলে এই নিয়ম অনুযায়ী যদি আপনি লিখেন তাহলে আপনি ফুল নাম্বার পাবেন ব্যান্ড 7, 7.5, 8 অথবা 9। সো টাস্কটা কি করতে হবে আমাদের, আনসার অল পার্টস অফ দ্য কোয়েশ্চেন করতে হবে আপনাকে। তারপর হচ্ছে প্রেজেন্ট ক্লিয়ার কনসিস্টেন্ট পজিশন থ্রুআউট দ্য এসে, সম্পূর্ণ এসেটা আপনার ক্লিয়ার পজিশনটা খুবই ক্লিয়ার থাকবে এবং একই দ্বারা অটল থাকবে। তারপর হচ্ছে যে প্রেজেন্ট এক্সটেন্ড এন্ড সাপোর্ট মেইন আইডিয়াস, আপনি প্রেজেন্ট করতে হবে, এক্সটেন্ড করতে হবে এবং মেইন আইডিয়াগুলো একে অপরের সাথে কি করতে হবে, সাপোর্টিং থাকতে হবে। আর সেই জিনিসটাই হচ্ছে টাস্ক রেসপন্স। এখন আসেন আমরা যাব কোহেরেন্স এবং কোহেশন জিনিসটা বোঝার জন্য। এটা কি? অর্গানাইজ ইনফরমেশন লজিক্যালি। ওই যে একটু আগে যেটা নিয়ে আলোচনা করলাম আপনাদের সাথে, যে আপনি যে জিনিসই লিখবেন না কেন ওই জিনিসটাকে অর্গানাইজ জন্য খুব সুন্দর করে করা হয়। ইউজ প্যারাগ্রাফ, আপনি কয়টা প্যারাগ্রাফে লিখবেন, এই প্যারাগ্রাফিং জিনিসটাও আমি একটু পরে আপনাদের সাথে আলোচনা করব। অনেকে আছে কোনো প্যারাগ্রাফ লিখেন আসে, যতটা ইচ্ছা ততটা উনি প্যারাগ্রাফ লিখেন, এটা কিন্তু আসলে সত্যি না।
যে কোনো জিনিসের একটা ফরম্যাট থাকে এবং ফরম্যাট ওয়াইজ আপনাকে লিখতে হবে। তারপর আসেন যে ইউজ এ রেঞ্জ অফ লিঙ্কিং ডিভাইসেস অ্যাপ্রোপ্রিয়েটলি। হ্যাঁ, ওই যে লিঙ্কিং যে ডিভাইস গুলো আছে, আমাদের লিঙ্কিং ওয়ার্ড গুলা, সেগুলো আপনাকে সুন্দর করে বুঝে বুঝে কোনটা কোন সময় বুঝবে। অনেকে আছে আমরা এমনিতে ইউজ করি লিঙ্কিং ওয়ার্ডস গুলা, ঠিক আছে, তো আপনি এমনিতে ইউজ করলে হবে না। যেমন অনেকেই আছে পরীক্ষার সময় বলেন আমি তো বহুবার ইন এডিশন ফার্স্টলি সেকেন্ডলি ফাইনালি ও খুব ইউজ করে আসছি, পরীক্ষা বের হলো দেখা গেল উনি পুয়ার রেজাল্ট করছে। কেন? ওই যে লিঙ্কিং ওয়ার্ডস গুলো উনি সুন্দর করে বসাতে পারেন নাই, আর না বসানোর জন্য উনি কি হয়েছে, উনি কম মার্ক পাইছেন। এখন আসেন যে আমরা একটু লেক্সিক্যাল রিসোর্স নিয়ে আলোচনা করি যে লেক্সিক্যাল জিনিসটা কি। প্রথমে দেখেন যে এখানে ডেমনস্ট্রেট এ ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি। এখানে আপনাকে একটা ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি বলতে বুঝাইছে যে আপনি একই ভোকাবুলারি বারবার ইউজ করতে পারবেন না। হ্যাঁ, এক থেকে দুইবার আপনি ইউজ করতে পারেন সিচুয়েশনের জন্য, কিন্তু বারবার একই জিনিস যদি আপনি ইউজ করেন তাহলে আপনি পেনাল্টি খাবেন। সেখানে অবশ্যই আপনার স্কিল দেখাতে পারবেন না এক্সামিনারকে, সো আপনাকে নাম্বার কম করে দেওয়া হবে। তারপর ইউজ ভোকাবুলারি প্রিসাইজলি, আপনি যে ভোকাবুলারি ইউজ করবেন সেগুলো কিন্তু খুব সুন্দর করে মানে সঠিক নিরূপণ ভাবে অনেকে কি করতে হবে, ইউজ করতে হবে। ইউজ কারেক্ট স্পেলিং, আপনার স্পেলিংটাও যেন কারেক্ট হয়, আর সেই জিনিসগুলো দেখায় কোথায়, লেক্সিক্যাল রিসোর্সে। এখন আমরা চলে যাবো গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড একুরেসি, যে জিনিসটা আপনারা কি করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে বানিয়ে নিতে হবে। যেমন প্রথমে বলেছে ডেমনস্ট্রেট এ ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচারস, কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার আপনাকে দেখাতে হবে মাস্ট, সাম কমপ্লেক্স স্ট্রাকচারও দেখাতে হবে অবশ্যই। গ্রামার একুরেটলি, আপনি যে সেন্টেন্স লিখবেন একুরেট লিখতে হবে, এবং কারেক্ট পাঞ্চুয়েশন এবং দাড়ি কমার জন্য আপনার কি থাকে, সুন্দর করে থাকে, সেই জিনিসটা আমাদের দেখা হয় কোথায়, ওই যে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড একুরেসিতে। তো আসেন স্যার, টাস্ক রেসপন্স হচ্ছে কি, মানে প্রশ্নকে সাপোর্ট দেওয়া, মানে প্রশ্ন যা বলছে সেই সেই জিনিসগুলো আপনি সুন্দর করে লিখছেন, আপনি এটাকে সাপোর্ট করছেন, এক্সাম্পল দিয়েছেন। কোহেরেন্স এন্ড কোহেশন হচ্ছে যে আপনার জিনিসগুলা লজিক্যাল আকারে ফলো করছে, মানে একটা লাইনের সাথে পরের লাইনের মিল আছে। তারপরে হচ্ছে যে আপনি লিঙ্কিং ডিভাইস গুলা সুন্দর করে ইউজ করছেন, সেই জিনিসটা হচ্ছে কোহেরেন্স এবং কোহেশন। আর লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে আপনি ভোকাবুলারি ইউজ করছেন, ভিন্ন ভিন্ন লেভেলের ভোকাবুলারি আপনি দেখাইছেন, আপনার স্কিল শো করছেন, সেটার নাম হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। আর গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড একুরেসি জিনিসটা হচ্ছে গিয়ে যে এখানে ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচার আপনি দেখাইছেন, তারপর কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার দেখাইছেন, এবং যে কথাগুলা লিখছেন, যে বাক্যগুলা লিখছেন, সেগুলা যেন খুবই সুন্দর করে আপনি লিখছেন, কোনো ধরনের ভুল ছিল না। আর এইভাবে যদি আপনি লিখতে পারেন তাহলে তখন আপনি ব্যান্ড 7 থেকে 9 এর মধ্যে আপনারা একটা স্কোর পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে সবাই, আই হোপ আপনারা সবাই বুঝেছেন কথাটা। তো সবাই কি আপনি এটার আমি যে বলছিলাম ফটো তোলার জন্য আপনি চাইলে একটা স্ক্রিনশট রাখতে পারেন, অসুবিধা নেই। নেক্সট টাইম আপনি যখন গিয়ে কোনো অসুবিধার পতিত হবেন ব্যান্ড 7 এবং 8 পাওয়ার জন্য, তখন এই জিনিসগুলো 4টা ক্রাইটেরিয়া আপনারা দেখে নেবেন। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস। আমি একটু চার্টগুলো চেক করব যারা যারা চেক করছেন আমার সাথে। সো এখানে ফুল ক্লিয়ার, এটা আপনার নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, অন্যদের একটু প্রবলেম হচ্ছে, প্লিজ এভরিওয়ান মিউট ইউর মাইক্রোফোন। হ্যাঁ সবাই প্লিজ আপনারা আপনাদের মাইক্রোফোন গুলা দেখেন, একটু কাইন্ডলি দেখেন যে ওটা মিউট করছেন। মিউট না করলে কিন্তু এক্সট্রা আওয়াজ হবে। আমি আপনাদের সবাইকে ফ্লেক্সিবিলিটি দিয়েছি যাতে আপনারা প্রশ্ন করতে পারেন, বাট আমি যখন বলবো তখন, ঠিক আছে? ওকে, সো আসেন ডিয়ার স্টুডেন্টস, আমরা পরবর্তীতে চলে যাই। আমরা পরবর্তীতে কি নিয়ে আলোচনা করব, এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে গিয়ে লিঙ্কিং ডিভাইস। ওকে, সো লিঙ্কিং ডিভাইস গুলো অ্যাকচুয়ালি কি, সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা চালাবো। চলুন, লিঙ্কিং ওয়ার্ডস হচ্ছে আমাদের কুয়েশিভ এন্ড কুয়েশনে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছিলাম, সেই কুয়েশিভ এন্ড কুয়েশনটা কিভাবে লিখতে হয়, সেই জন্য আমাদের লিঙ্কিং ওয়ার্ডস এর দরকার হয়। এবং লিঙ্কিং ওয়ার্ডস অনেক ইম্পর্টেন্ট জিনিস ফলো করে থাকে আমাদের আইটিএস রাইটিং টেক্সট 2 তে। চলে আসুন যে এখানে আমি কিছু লিঙ্কিং ওয়ার্ডস আমি আপনাদের জন্য তুলে নিয়ে আসছি, যেমন সিকোয়েন্সিং, এডিং, এক্সপ্লেইন, এক্সাম্পল, তারপর হচ্ছে রিজাল্ট, তারপর হচ্ছে কম্পেয়ারিং, তারপর হচ্ছে কোয়ালিফাইং, তারপর হচ্ছে কন্ট্রাস্টিং, তারপর হচ্ছে কনক্লুশন। এই সব জিনিসগুলো আইটিএস রাইটিং টেক্সট 2 এর যতগুলো লিঙ্কিং ওয়ার্ড আছে প্র্যাকটিক্যালি আমরা ইউজ করতে পারি, সেই জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে নিয়ে আসছি। সো আমি সবার জন্য রিকোয়েস্ট করব আপনি একটা স্ক্রিনশট রাখেন। ওকে, আই হোপ আপনারা ছবিটা তুলছেন। তাহলে দেখেন যে এখানে সিকোয়েন্সিং টপিক সেন্টেন্সটা কিভাবে, আমাদের সিকোয়েন্সিং যে টপিক সেন্টেন্স আছে, ফার্স্টলি, ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, থার্ড, নেক্সট, মিনওয়াইল, নাও, সাবসিকুয়েন্টলি। এইগুলো হচ্ছে যখন আমরা কোনো এক ধরনের টপিক সেন্টেন্স লিখবো। টপিক সেন্টেন্স মানে হচ্ছে মেইন সেন্টার আইডিয়া, যেটা একটু আগে বলছিলাম আমি।
তো যখন আমরা টপিক সেন্টেন্স লিখবো তখন এই সিকোয়েন্সগুলো আমরা ইউজ করব। প্লিজ মিউট ইউর মাইক্রোফোন ডিয়ার স্টুডেন্টস, প্লিজ। ওইখানে মিস্টার নাফি, মিস্টার নাফি প্লিজ, মিস্টার নাফি। ওকে, আবারও কে একজন, লুইফা চৌধুরী প্লিজ আপনি মিউট করেন, লুইফা চৌধুরী মিউট করেন প্লিজ, আদারওয়াইজ আমি মিউট করে দিলে আপনি আর কখনো ইয়ে করতে পারবেন না, ঠিক আছে? ওকে ওকে, আপনাদের বারবার বলছি যে মিউট করেন। এই যে আপনার কথাগুলা আসছে, অনেকের সমস্যা হচ্ছে, আর এই লাইভটা আমাদের ফেসবুকের অনেক অডিয়েন্সও দেখতে পাচ্ছে, ঠিক আছে? তো প্লিজ মিউট ইউর মাইক্রোফোন। ওকে, এডিং টপিক। আচ্ছা, আমরা যখন কোনো জিনিস এড করব তখন আমরা যে যে জিনিসটা নিয়ে আসবো সেটা হচ্ছে এন্ড, as well as, moreover, furthermore, in addition to, on top of that, another point is, এগুলো হচ্ছে যখন আমরা কোনো জিনিস এড করব তখন, এবং এক্সপ্লেইন যখন করব আমরা কোনো একটা জিনিস তখন আমরা এইগুলো ইউজ করতে পারি। দিস ইজ বিকজ থেকে ইন দিস ওয়ে। যখন আমরা এক্সাম্পল ইউজ করব তখন ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচেস থেকে ইট ইজ এক্সাম্পলিফাইড দ্যাট পর্যন্ত আমরা কি করতে পারি, যে কোনো এক্সাম্পল লেখার জন্য এখান থেকে যে কোনো একটা জিনিস আপনি কি করতে পারবেন, নিয়ে আসতে পারবেন। তারপর রেজাল্ট, যেমন রেজাল্ট আমরা যখন নিয়ে আসবো তখন এজ এ রেজাল্ট, এজ এ কনসিকুয়েন্স, কনসিকুয়েন্টলি, দেয়ারফর, দাস, হ্যান্স। যখন আমরা কোনো জিনিস কম্পেয়ার করবো একটার সাথে আরেকটা তখন আমরা কি ইউজ করতে পারবো, সিমিলারলি, লাইকওয়াইজ, এজ উইথ, লাইক, ইকুয়ালি, ইন দ্য সেম ওয়ে, এই জিনিসগুলো আমরা নিয়ে আসতে পারবো। তারপর হচ্ছে কোয়ালিফাইং যখন করবো, বাট, হাউএভার, অলদো, আনলেস, এক্সেপ্ট, অ্যাপার্ট ফ্রম, অ্যাজ লং এজ, ইট, এগুলো হচ্ছে কোয়ালিফাই করার জন্য। ওকে, তারপরে আসুন যে আমরা কন্ট্রাস্টিং যখন করবো কোনো একটা জিনিস, এই যে কন্ট্রাস্টিং যখন করবো তখন ওয়ার ইজ, অল্টারনেটিভলি, আনলাইক, in the one, bend, on the other hand, conversely, nevertheless, however, এই জিনিসগুলো হচ্ছে কন্ট্রাস্টিং করার জন্য, সেম কম্পেয়ারিং এর মতো। একটা কথা যদি আপনি নেগেটিভ বলেন তাহলে অপর কথা যদি আপনি পজিটিভ বলতে হবে, সেইটার জিনিসের নাম হচ্ছে গিয়ে কি, কন্ট্রাস্টিং। তারপর হচ্ছে কনক্লুশন। কনক্লুশন জন্য আমি অনেক জিনিস আছে, বাট আমি এগুলা ফর্মাল আকারের জন্য তিনটা জিনিস নিয়ে আসছি, ইন কনক্লুশন, টু কনক্লুড, এবং কি টু সাম আপ। এই হচ্ছে আমাদের লিঙ্কিং ওয়ার্ড গুলা, এগুলার পর্যায়ক্রমে ব্যবহার কিভাবে করতে হয় একটু পরে আমি আপনাদের সামনে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে থাকুন, আপনারা এনজয় করতে থাকুন। আমরা শেষ পর্যন্ত কোনটা নিয়ে আসি, এই মুহূর্তে আমরা যে জিনিসটা নিয়ে আসবো সেটা হচ্ছে কোহেসিভ এক্সাম্পল উইথ লিঙ্কিং ওয়ার্ডস। কিছুক্ষণ আগে আমি লিঙ্কিং ওয়ার্ড, কোহেসিভ এন্ড কোহেরেন্স এন্ড কোহেশন যে দেখাইছিলাম, ওই জিনিসগুলা নিয়ে একটা এক্সাম্পল দিব। তবে এক্সাম্পল দেওয়ার আগে এখানে দুই ক্যাটাগরির এক্সাম্পল দেওয়া যায়। কি কি ক্যাটাগরিটা আমরা একটু দেখে নেই। যেমন একটা আছে ব্যাড এক্সাম্পল, আর আরেকটা হচ্ছে গিয়ে কি গুড এক্সাম্পল। তো ব্যাড এক্সাম্পল কোনটা এবং গুড এক্সাম্পল কোনটা, চলুন আমরা একটা ব্যাড এক্সাম্পল এখন দেখে নেই সবাই। এই যে এখানে আমি একটা এক্সাম্পল নিয়ে আসছি আপনাদের জন্য, যেটা হচ্ছে ব্যাড এক্সাম্পল। মানে এখানে আমার একজন স্টুডেন্ট এইভাবে লিখছিলেন, তো উনারটা আমি যখন খাতাটা চেক করে দিব তখন এই জিনিসটা উনি এভাবে লিখছিলেন যে, on the one hand, the main advantages of having a standardized punishment system could lead to a downward trend in crime, as the system would serve as a deterrent. Therefore, this would allow the courts to easily hand out justice to all criminals in order to make the judiciary system more powerful. For example, in some states in the USA, there are tough sanctions in place for criminals, including death by lethal injection. However, in 2014, the New York Times reported that up to 65% of criminals who were incarcerated for high-level crimes, murder, manslaughter, received the lethal injection. Okay, এটা কিভাবে ব্যাড এক্সাম্পল হয়েছে সেই জিনিসটা আমরা একটু দেখে নিব, যে ওটা কিভাবে, কেন ব্যাড এক্সাম্পলটা হয়েছে। ওকে, দেখেন যে এটা ব্যাড এক্সাম্পল হওয়ার কিছু জিনিস আছে। যেমন উনি প্রথমে অন দা আদার হ্যান্ড, অন দা ওয়ান হ্যান্ড দিয়েছেন, ঠিক আছে? তারপর উনি অন দা ওয়ান হ্যান্ড দিয়ে এই কথাটা লিখার পরে কোনো ধরনের কি দেন নাই, উনি সরাসরি চলে গেছেন দেওয়ার পরে, মানে রেজাল্টে। দেওয়ার পর দিয়ে উনি সরাসরি চলে গেছেন আবার এক্সাম্পলে, মানে একটার সাথে আরেকটা মানে মিল হয় নাই। ওকে, এরপরে আবার দিচ্ছেন হাউএভার, মানে কোনো একটা জিনিসকে যে এক্সপ্লেইন করা লাগে, ওটার যে রিজন দেওয়া লাগে,
ওই কোনো ধরনের এখানে ওনার রিজন নেই। এই রিজন গুলো না থাকার জন্য একটার পরে একটা উনি লিঙ্কিং ডিভাইস লিখে গেছেন, এগুলার এনাফ এক্সপ্লেনেশন না থাকার জন্য ওইটা হয়ে গেছে ব্যাড এক্সাম্পল। বোঝা গেছে? তাহলে ওই ব্যাড এক্সাম্পলটা আপনারা সবাই একটু স্ক্রিনশট মারেন তো, ঘরে বসে বসে আপনার খাতায় লিখে রাখবেন ওইটা কেন ওইটা ব্যাড এক্সাম্পল এবং কেনই বা ওইটা গুড এক্সাম্পল নয়। ওকে, তাহলে আসুন এবার আমরা চলে যাই আমাদের নেক্সট হচ্ছে একটা গুড এক্সাম্পল। এই যে একটা গুড এক্সাম্পল আমরা এখন তৈরি করব, কেন ওটা গুড এক্সাম্পল হবে সেই জিনিসটা আমি আপনাদের এইভাবে বুঝিয়ে দিব। তাহলে আসুন যে গুড এক্সাম্পলটা কিভাবে হবে, ওই সেম জিনিসটার জন্য আমরা একটা গুড এক্সাম্পল নিয়ে আসছি। তাহলে এই হচ্ছে গুড এক্সাম্পলটা। আসেন যে গুড এক্সাম্পল আমরা একটু এক্সপ্লেনেশন করি যে কেন এটা গুড এক্সাম্পল হচ্ছে এবং কি জন্য ওটা কোন ধরনের কারণের জন্য এটা গুড এক্সাম্পল হিসেবে বিবেচনা হয়েছে সেই জিনিসটা আমরা একটু দেখে নেই এখান থেকে। যেমন দেখেন যে অন দা ওয়ান হ্যান্ড আমি প্রথমে দিলাম, তারপর দিলাম দিস, তারপর দিলাম ফর এক্সাম্পল। এই তিনটা জিনিস একটু পরে আমরা যখন পড়বো তখন দেখলাম যে খুব সুন্দর ফ্লো আকারে একটার সাথে আরেকটা মিল রেখে রেখে চলে গেছে। যেমন আমি পড়ি আবার, on the one hand the main advantage of having a standardized punishment system could lead to a downward trend in crime, as the system would serve as a deterrent. This would allow the courts to easily hand out justice to all criminals in order to make the judiciary system more powerful. For example, in some states in the USA, there are tough sanctions in place for criminals, including death by lethal injection. In 2014, the New York Times reported that up to 65% of criminals who were incarcerated for high-level crimes, murder, manslaughter received the lethal injection. তাহলে আমরা কি পেলাম এখান থেকে? দেখতে পাচ্ছেন সবাই যে অন দা ওয়ান হ্যান্ড দিয়ে প্রথম টপিকটার কথা বলা আছে, তারপর ওই টপিকটার একটা রিজন দেওয়া আছে, তারপরে গিয়ে আমাদের এক্সাম্পল দেওয়া আছে। দেখেন যেখানে লিঙ্কিং ওয়ার্ডস এর পরিমাণ কম, কথা কিন্তু বেশি। তো এইভাবে একটার সাথে আরেকটা লিঙ্কিং করে করে আপনাকে লিখতে হবে। যদি একটার পরে একটা লিঙ্কিং করে করে আপনি লিখেন তখন এটা গুড এক্সাম্পল হবে এবং তখন এটা ব্যান্ড 7 থেকে 9 এর মতো বিবেচনা করা হবে এবং আপনি এই ধরনের একটা স্কোর কি করবেন, রিসিভ করবেন। বুঝা গেছে? সো আসুন এবার আমরা চলে যাব আমাদের নেক্সটে আমরা কি শিখবো, বডি স্ট্রাকচারটা শিখবো। কিভাবে বডি স্ট্রাকচার আমরা লিখবো এবং কোন উপায়ে লিখবো এবং কতটুকু উপায় আছে বডি স্ট্রাকচার লেখার জন্য, এটা হচ্ছে মেইন একটা জিনিস। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে আমাদের ইউটিউবে, গুগলে অসংখ্য আমরা কি পাই, আমরা লেকচার পাই, ভিডিও পাই, বাট আমরা ঠিক বুঝি না যে কোন কোন অ্যাঙ্গেলে বডি স্ট্রাকচার গুলা লেখা হচ্ছে। ভেরি গুড, আমি আপনাদের জন্য সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ওয়েতে নিয়ে আসছি যে কিভাবে আমরা বডি স্ট্রাকচারটা লিখবো। তার আগে আমাকে চেক করতে হবে আমাদের ফেসবুক, দেখি এখানে কারা কারা কি লিখছেন। সো আমি চলে যাচ্ছি আমাদের ফেসবুকে। এখানে যারা রাইটিং ইজ নট ক্লিয়ার, স্যার আপনার নেটওয়ার্কটা একটু চেক করেন, কারণ এখানে খুব এইচডি আকারে যাচ্ছে। ঠিক আছে, ওকে। ওখানে তনিমা রহমান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শেখ রেশমা চাই, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাব্বির আহমেদ, আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর দিস গুড ওয়ার্ক। থ্যাংক ইউ মিস্টার সাব্বির আহমেদ, অল দ্য বেস্ট। Shamim Ahsan Jamil, hello sir. Hi Mr. Shamim, how are you? Sabina binte Mehram, Sabina, assalamu alaikum sir. Wa alaikum assalam. Thank you, ধন্যবাদ। যারা আমাকে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফেসবুকে, আপনারা অবশ্যই জানাবেন যে মিস্টার আহমেদ ফাইম ওখানে জানাচ্ছেন যে আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। সো প্রিয় স্টুডেন্টস, আপনাদের যত ধরনের কোয়েশ্চেন আপনারা ফেসবুকে করতে পারেন, আর এখানে তো আমার সাথে অনলাইন স্টুডেন্ট রয়েছেন, ওনারাও এখানে করবেন। আপাতত আমি একটু করে নিচ্ছি আপনাদের এক্সাম্পলটা, বডি স্ট্রাকচার শেষ করে আপনাদের প্রশ্নটা আমি নিব। ওকে, শেখ মুফাজ্জল তালুকদার, গ্রেট ওয়ার্ক স্যার। থ্যাংক ইউ মিস্টার শেখ মুফাজ্জল তালুকদার। এবং ফয়জুল ইসলাম শাফিন, আচ্ছা রাইটিং নিয়ে অনেক প্রবলেম, আপনি দেখেন যদি আজকের পরে যদি আর প্রবলেম থাকে তাহলে অবশ্যই দেখা করবেন অফিসে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, আসুন আমরা চলে যাচ্ছি এরপরে বডি স্ট্রাকচার গুলা নিয়ে আরেকটু আলোচনা করব। আমরা এই মুহূর্তে পড়লাম আমাদের কোথায়, আমাদের যারা আছেন আমাদের সাথে ফেসবুকে তাদের কথা পড়লাম। আর এখানে আমাদের সাথে কেউ চ্যাট করছেন কিনা আমি দেখি। এখানে
নিসি স্যার, হ্যাঁ প্লিজ এভরিওয়ান মিউট ইউর মাইক্রোফোন। ওকে, থ্যাংক ইউ। এখন সবাই খুব সুন্দর করে শুনতে পাচ্ছেন, ধন্যবাদ ডিয়ার স্টুডেন্টস। ওকে, আই হোপ আপনারা সামনে দিয়ে আরো সুন্দর করে শুনবেন, এবং আপনারা যদি এরকম নীরবতা পালন করে শুনেন তাহলে আরো সুন্দর করে বোঝানো যাবে। থ্যাংক ইউ। আসো যে এখন আমরা চলে যাব বডি স্ট্রাকচার গুলা শেখার জন্য, যে কিভাবে বডি স্ট্রাকচার আমরা শিখবো। বডি স্ট্রাকচার শেখার জন্য দুইটা ল আছে, ল 1 এবং হচ্ছে ল 2। মানে আইন বলতে পারেন, নিয়ম বলতে পারেন, ঠিক আছে, রুল বলতে পারেন। ওকে, আমরা ল 1 এবং ল 2 গুলা সুন্দর করে দেখে নিব যে কিভাবে ল 1 হয় এবং কিভাবে ল 2 হয়। এখানে দেখো যে ইন্ট্রোডাকশন, সবাই দেখতে পাচ্ছ এখানে আই হোপ। যেমন ইন্ট্রোডাকশন ল 1 এ যেটা আছে বডি 1, তারপর হচ্ছে বডি 2, তারপর হচ্ছে কনক্লুশন। ল 2 তে আমাদের কি আছে? ইন্ট্রোডাকশন আছে, বডি 1 আছে, বডি 2 আছে, বডি 3 আছে, কনক্লুশন হচ্ছে। ওকে, এখন স্যার এই দুইটা স্ট্রাকচারের মধ্যে কোন স্ট্রাকচার সবচেয়ে বেশি জনপ্রিয়? ঠিক আছে, এবং কোন স্ট্রাকচারটা ব্রিটিশ কাউন্সিল বা আইজিপি বেশি ফলো করে থাকে সেইটা হচ্ছে মেইন। ঠিক আছে, তা আমি সবসময় আমার স্টুডেন্টস কে আমরা এই চারটা ফরম্যাটে লেখার জন্য অনুরোধ করি, কারণ এইগুলো ব্রিটিশ কাউন্সিল বা অফিসিয়াল ফরম্যাটে লেখা হয়। প্রথমে আপনাকে ইন্ট্রোডাকশন লিখতে হবে, বডি 1, বডি 2, কনক্লুশন। এই চারটা ফরম্যাটে খুব সুন্দর করে বোঝানো যায় আমরা কি বলতে চাচ্ছি। আসেন ল 2 তে আমরা কি লিখতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি লিখতে পারবেন, এটাও একটা অফিসিয়াল ফরম্যাট। আপনাকে এখানে একটা বডি বেশি লেখা হচ্ছে, যেমন বডি 3টা। বডি 3টা আমরা কেন লিখবো? ঠিক আছে, এখানে বডি 1, বডি 2, এখানে বডি 1, বডি 2, কিন্তু বডি 3 তে এখানে আমরা কি নিয়ে লিখবো? এটা হচ্ছে মেইন একটা প্রশ্ন স্টুডেন্টরা প্রায় সময় করে থাকেন। হ্যাঁ, বডি 3টা হচ্ছে যে আপনি যদি আপনার অপিনিয়নটা দিতে চান এবং এই অপিনিয়নটা যদি ব্রড করে বোঝাতে চান, আই মিন আমি একটা কথায় বলবো না বা দুইটা কথায় বলবো না বা এক সেন্টেন্সে বলতে চাচ্ছি না, আমি 3 থেকে 4টা সেন্টেন্সে বলতে চাচ্ছি, আমার অপিনিয়নটাকে এক্সপ্লেইন করে বলতে চাচ্ছি, তখন আপনি কি করতে পারবেন? বডি 3 দিতে পারবেন। আদারওয়াইজ আপনি আপনার ওই বডি 3 অপিনিয়নটা আপনি কোথায় দিয়ে দিলেন? এখানে আমরা যেটা ফলো করি কনক্লুশনে। ঠিক আছে, আমার কথাটা হচ্ছে এই। তো আমার ফরম্যাটে আমি কোনটা ইউজ করব? আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে গিয়ে যে এইটা। কারণ এইটা যদি আপনি সুন্দর করে করতে পারেন তাহলে আপনি খুব সুন্দর করে লজিক্যাল আকারে যেতে পারবেন। আর বডি 3 অনেক সময় রিস্কি হয়ে যায়। কি হয়ে যায়? রিস্কি হয়ে যায়। হ্যাঁ, বডি 3 দিয়ে আমি লিখবো যখন আমার ওই যে বললাম না, অপিনিয়নটা যদি বৃহৎ আকারে থাকে তখন। তো রিস্কি ভাবে আপনি না গিয়ে সুন্দর অফিসিয়াল ফরম্যাটে আপনি যাবেন, এইটাকে করবেন। বুঝে গেছে সবাই? আই হোপ আপনারা অবগত আছেন। তারপরে আসে যে এই রুল অফ বডি প্যারাগ্রাফ লেখার জন্য 3টা কিন্তু স্ট্রাকচার আছে। বডি প্যারাগ্রাফ যেভাবে আমরা লিখবো, যেমন আপনি ফার্স্ট বডি প্যারাগ্রাফ লিখবেন অথবা সেকেন্ড বডি প্যারাগ্রাফ লিখবেন, এগুলোর জন্য লেখার জন্য কিন্তু কি আছে? একটা রুল আছে। অনেক আছে রুল ছাড়াই উনি অযথাই লিখতে থাকেন। ঠিক আছে, ওনার রাইটিং করে বোঝা যায় না যে উনি কি নিয়ে লিখতে চাচ্ছেন এবং কি বোঝাতে চাচ্ছেন। ঠিক আছে, তারপর উনি রাইটিং পুয়ার নাম্বার। তো এই যে রুলগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসছি, এই রুলগুলোর মধ্যে আমি বুঝিয়ে দিব যে কোন কোন রুলগুলো কোন কোন সময় আমরা ব্যবহার করব এবং কোন রুলটা আমি নিজে পার্সোনালি ব্যবহার করি। আমি বিভিন্ন সময় বিভিন্ন রুলস ব্যবহার করি, তবে কোন জিনিসটা বেশি আমি প্রিফার করি সেটাও বলে দেবো আপনাদের। ঠিক আছে, তাহলে ধৈর্য সহকারে সবাই শুনতে থাকুন। যেমন রুল নাম্বার 1, এটা কি রুল থাকতে পারে? ইয়েস, ভেরি গুড। আমি এখানে সব রুলগুলো আপনাদের জন্য নিয়ে আসছি। যেমন রোল নাম্বার 1 এ একটু লক্ষ্য যদি আপনারা করেন তাহলে দেখবেন যে এখানে আমরা টপিক সেন্টেন্স লিখবো, এক্সপ্লেইন করব, এক্সাম্পল লিখবো এবং কি লিখতে চাচ্ছি? আমরা রেজাল্ট লিখতে চাচ্ছি। ওকে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের রোল 1 এ পড়ে। রোল 2 তে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখো যে এখানে কি জিনিসটা আছে আমাদের জন্য। টপিক সেন্টেন্স লিখবো, আগের মতোই এক্সপ্লেইন করব, এক্সাম্পল লিখবো, রেজাল্ট লিখবো এবং কি লিখবো? এটা কন্ট্রাডিক্টস, মানে আপনাকে একটা বিপরীত জিনিস লিখতে হবে। সেটা হচ্ছে কোন রুলে পড়ে? রুল নাম্বার 2 তে। রোল নাম্বার 3 তে যদি আমরা একটু কি করি লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে আগের মতোই আমাদের টপিক সেন্টেন্স লিখতে হবে, এক্সপ্লেইন করতে হবে, এক্সাম্পল লিখতে হবে, রেজাল্ট লিখতে হবে, তারপর একটা টপিক সেন্টেন্স 2, মানে আরেকটা সেন্টার আইডিয়া, আরেকটা টপিক সেন্টেন্স আপনার কি করা লাগবে? থাকা লাগবে, এবং আপনাকে এক্সপ্লেইন করতে হবে, এক্সাম্পল দিতে হবে এবং কি দিতে হবে? একটা রেজাল্ট দিতে হবে। বুঝা গেছে এখন আমার কথাটা সবাই? ওকে, ভেরি গুড ডিয়ার স্টুডেন্টস। এই হচ্ছে রুল 1, রুল 2 এবং রুল 3। দেখেন যে তাদের মধ্যে একটা একটা করে পার্থক্য আছে। পার্থক্য কম্পেয়ার, মানে কম্পেয়ার কন্ট্রাডিক্ট একটার মধ্যে একটা আছে। তো আমরা আসুন
যে রুল 1, রুল 2 এবং রুল 3 কিভাবে লিখতে পারি, এগুলো পর্যায়ক্রমে আমরা স্টেপ বাই স্টেপ জানবো। এবং আপনাদের কষ্ট করে সামটাইমস খাতা কলম বের করে সামনে নিয়ে রাখেন, হয়তো কোনো কোনো জিনিস আপনি লিখতে পারেন। আপনি যদি খাতা কলম ব্যবহার করতে না পারেন, তাহলে কি করতে হবে, আপনাকে স্ক্রিনশট তুলে রাখতে হবে, ঠিক আছে? আর বাসায় যখন আপনি ক্লাসের পরে যখন অবসর হবেন, তখন ওইগুলো কোথায় লিখতে হবে, আপনার নোট খাতায় তুলে রাখবেন। বুঝা গেছে সবাই? সো আসুন ডিয়ার স্টুডেন্টস, আমরা সামনের দিকে যাই। এই যে সামনের দিকে যাবার আগে আমি আপনাদের বলবো খুব সুন্দর কিছু অ্যাক্রোনিম। এই অ্যাক্রোনিম গুলো হচ্ছে গিয়ে কি আমাদের সুন্দরভাবে মনে রাখার সিস্টেম, ঠিক আছে? আমি মাঝে মাঝে স্টুডেন্টের অ্যাক্রোনিম গুলো শিখিয়ে থাকি। যেমন প্রথমটা, বাংলাতে আপনারা তীর, তীর খাঁটি সরিষার তেল সবাই চিনেন না? তীর মানে ইংলিশে এটাকে বলে চিয়ার, চিয়ার। বাট যেহেতু আমরা সুন্দরভাবে যেভাবে মনে রাখতে পারবো ঠিক সেভাবেই রাখবো। এখানে আমি লিখতে হচ্ছে এই যে তীর, তীর খাঁটি সরিষার তেল আবার না, ঠিক আছে? ওকে, সো এই টি দিয়ে মানে টপিক সেন্টেন্স, এই ই দিয়ে মানে হচ্ছে এক্সপ্লেইন, এই ই দিয়ে হচ্ছে এক্সাম্পল, আর এই আর দিয়ে হচ্ছে রেজাল্ট। সেটার নাম হচ্ছে দিলাম আমরা কি তীর। মানে আমি একটা বডিগ্রাফ তীর দিয়ে লিখতে যাচ্ছি, সো আপনি এভাবে লিখতে পারবেন। কেউ আছে আমাদের মধ্যে, সে চাচ্ছে যে টার্ক, TEER সে ইংলিশে যদি বলা হয় তাহলে টিয়ার্ক, টিয়ার্ক বলা হয়। যেহেতু আমরা তীর বলছি আগেরটাকে, এটাকে বলতে পারি তির্ক। কি বলতে পারি আমরা? তির্ক, তির্ক। ওকে, সো এই টি দিয়ে সেম টপিক, ই দিয়ে এক্সপ্লেইন, ই দিয়ে এক্সাম্পল, আর দিয়ে রেজাল্ট, সি দিয়ে কি লিখতে পারি আমরা? কন্ট্রাডিক্ট করতে পারি, ঠিক আছে? তারপর হচ্ছে রুল 3 তে আমরা যখন যাব, রুল 3 দেখেন যে একটু সেন্টেন্স গুলা বেশি না এখানে, এগুলো আমি ক্লাসে শেখাই স্টুডেন্টদের। সো এখানে আমরা কি বলবো? তিরতা, কি বলতে পারি আমরা? তিরতা, 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 ঠিক আছে? সো এই টি দিয়ে মানে হচ্ছে টপিক সেন্টেন্স, এই ই দিয়ে হচ্ছে এক্সপ্লেইন, এই ই দিয়ে হচ্ছে এক্সাম্পল, এই আর দিয়ে হচ্ছে রেজাল্ট, এই টপিক সেন্টেন্স 2 মানে এই টি দিয়ে টপিক সেন্টেন্স 2 বোঝায়, এই এ দিয়ে, এই এ দিয়ে আসলে এখানে বোঝাচ্ছে আমাদের এক্সপ্লেইনটা নিতে হবে, হয় এক্সপ্লেইন নিব, নাইলে এক্সাম্পল নিব, নাইলে রেজাল্ট নিব। এই তিনটার মধ্যে যে কোনো একটা নিব, যে কোনো একটা, ঠিক আছে? সবগুলা না। ওকে, সো আসুন যে এই তিনটা রুল অনুযায়ী আমরা সেন্টেন্স মেকিং শিখবো। এখানে কিভাবে রুল 1 দিয়ে সেন্টেন্স মেকিং করতে হয় ওটা দেখবো আমরা, রুল 2 দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় সেটাও আমরা দেখবো, এবং রুল 3 দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় সেই জিনিসটা আমরা দেখে নিব পর্যায়ক্রমে। আসো তাহলে আমরা একটা এখন প্রশ্ন নিয়ে বিচার বিশ্লেষণ করি। প্রশ্নতে যাবার আগে আমরা প্ল্যানিং এবং ব্রেইনস্টর্মিং ও দেখে নিব। প্ল্যানিং এবং ব্রেইনস্টর্মিং হচ্ছে একটা এসের প্রধান একটা কোর রিলেটেড জিনিস, ঠিক আছে? যেটা না হলে না হয়। আপনাকে অবশ্যই প্ল্যানিং করতে হবে এবং ব্রেইনস্টর্মিং করতে হবে। প্ল্যানিং ব্রেইনস্টর্মিং একই কথা, ঠিক আছে? তো এগুলো যদি কোনো স্টুডেন্ট না করে, তাহলে তার লাইফে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে যে, লাইফ বলতেছি আমি মানে আইএলটিএস এর লাইফে, তো উনি পরীক্ষার খাতায় গেছেন, ঠিক আছে? পরীক্ষা হলে দেখবেন যে উনি প্রথমে প্রশ্ন পড়ছেন, প্রশ্ন পড়ার সাথে সাথে উনার মাথায় অনেক ধরনের বুদ্ধি ঘোরাফেরা করতেছে, ঠিক আছে? উনি মনে করলেন যা আমি কোনো প্ল্যানিং লিখবো না, ঠিক আছে? আসতেছে মাথায় তো আছে, ওইগুলা জমা করে রাখি, যখন আসবো তখন লিখে ফেলবো। গুড, ভেরি গুড। উনি কি করছেন? প্ল্যানিং ছাড়াই লিখতে চলে গেছেন। প্রথম একটা দুইটা প্ল্যানিং মাথায় আসছে, ওগুলা ইনপুট করছেন। তারপর কি আর প্ল্যানিং গুলো অটোমেটিক কি করছে? পরীক্ষার টেনশনে হোক, আর উনি রাশ আওয়ারে থাকেন সেটাই হোক, আর টাইমিং ব্যাপার হোক, সব প্ল্যানিং গুলো ওনার উপর থেকে কি হয়ে গেছে? বেনিশ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে উনার মাথায় কোনো প্ল্যানিং আসতেছে না, কিছুই আসতেছে না। উনি ইচ্ছে করে জোরপূর্বক কি করতে পারতেছেন না? প্ল্যানিং গুলা করতেছেন না। অপরদিকে উনার টাইম চলে যাচ্ছে। আইটিএস এর প্রধান শত্রু হচ্ছে গিয়ে কি? টাইম। উনি একটার পর একটার পর একটা ট্রাই করছেন, আসতেছে না। এখন যাই লিখবেন, জোর করে লিখতেছেন, কিন্তু যা লিখতেছেন সব কি লিখতেছেন? ইরেলিভেন্ট লিখতেছেন। এই ইরেলিভেন্ট লেখার জন্য পরবর্তীতে উনি 4 নাম্বার রিসিভ করেন আইটিএস রাইটিং টাস্ক 2 তে বা 1 এ। বুঝা গেছে আমার কথাটা? তো আমি সবসময় আমার স্টুডেন্টদের সবসময় রিকোয়েস্ট করি যে পরীক্ষার আগে 8 মিনিট 5 এবং 3 এই টোটাল 8 মিনিট সময় আপনি কি করবেন? ব্যয় করবেন। আগে প্ল্যানিং গুলা একটা রাফ খাতায় লিখে রাখবেন। রাফ খাতা বলতে ওই পরীক্ষার হলে আপনাকে যে প্রশ্নপত্র দেওয়া হয়, ওই প্রশ্নপত্রে আপনি কি নিয়ে আসতে হবে আপনার রাফ খাতাটায়, ওখানে আপনি করে ফেলবেন। বডি 1 এর জন্য 4 মিনিট, বডি 2 এর জন্য 4 মিনিট, এই টোটাল 8 মিনিট আপনি কি করতে হবে? প্ল্যানিং করতে হবে। তারপর দেখবেন যে আপনি খুব সুন্দর করে কি করতে পারবেন? লিখতে পারবেন। এমন কি দেখা যায়, এটা আমার বেলায় সেম ঘটে থাকে, যখন আমি কোনো একটা জিনিস প্ল্যানিং করে থাকি তখন লিখার সময় কিছু কিছু সুন্দর প্ল্যানিং আসে। কিছু তো প্ল্যানিং আমি লিখে রাখছি, আরো কিছু প্ল্যানিং লিখার সময় আসে।
তো যখন লিখার সময় আসে ওইটা মনে হয় আরো সুন্দর প্ল্যানিং, ওইখান থেকেও নিয়ে অ্যাড করি, আবার যেটা এই ইনস্ট্যান্ট মুহূর্তে আসলে সেটাও আমি অ্যাড করি। তখন আপনি যখন রাইটিং টেস্ট টুটা লিখবেন তখন খুব সুন্দর করে ফুটাইয়া তুলতে পারেন যে আপনি কি বলতে চান। ঠিক আছে? সো ডিয়ার স্টুডেন্টস, আপনারা ঠিক এইভাবে কি করবেন, আগে 8 মিনিট সময় এক্সট্রা নিয়ে ওই প্ল্যানিং গুলা করে নেবেন। বুঝা গেছে? তো চলে আসেন যে এখানে আমি একটা প্রশ্ন আপনাদের জন্য নিয়ে আসছি। এই প্রশ্নটা কি অ্যাকচুয়ালি আমরা একটু পড়ে নেই, কারণ এই প্রশ্নের উপর আমরা আজকে প্ল্যানিং করব, এই প্রশ্নটার সেন্টেন্স মেকিং করব। তাও 3 উপায়ে আমরা সেন্টেন্স মেকিং করব। একটু আগে দেখলেন রুল 1, রুল 2 এবং রুল 3। সো আপনাদের জানতে হলে শেষ পর্যন্ত সুন্দরভাবে এখানে আমার কথাটা শুনতে হবে। ঠিক আছে? তো আসুন যে এখানে আমরা প্রশ্নটা আগে পড়ে নিই। যেমন many people in society believe that having fixed punishments for all crimes is a more efficient way of dealing with criminals in the justice system. ওকে, এটা হচ্ছে প্রশ্নের হিন্টসটা। তারপর আমাদের কি বলছে এখানে কি করার জন্য, what are the advantages and disadvantages of having a fixed punishment? এইটা হচ্ছে আমাদের কোন জিনিস করতে হবে সেই জিনিসটার হিন্টস দেওয়া। দেখেন যে ডিয়ার স্টুডেন্টস, আপনারা যারা অবশ্যই ক্লাস করছেন তারা জানেন যে রাইটিং টেস্ট 2 প্রধানত 5 প্রকার, কেউ বলে 6 প্রকার, আমি বলি প্রধানত 5 প্রকার। তো এটা পড়ছে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ এর ক্যাটাগরিতে। বুঝা গেছে? তো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজেস এই যে ক্যাটাগরিটা পড়ছে, আমার মাথায় আগেই ঢুকে গেল যে আমি একে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আমরা কি করতে পারি, এটার জন্য মেক করতে হবে। তো আসেন এখন হচ্ছে আমরা প্রশ্নটা বুঝবো যে এই প্রশ্নটা কি বলা হয়েছে। পরীক্ষার হলে অনেক সময় স্টুডেন্টরা প্রশ্নটা বুঝে না, মানে সে এমন উপায় থাকে, এমন রাশ আওয়ারে থাকে, সে প্রশ্নটা নিয়ে একটা মিনিটও বাবার সময় নেই। দেখেন উনি দেখার পরে লিখতে চলে যান। যখন লিখতে যান, যখন দেখা যায় অনেক স্টুডেন্ট এটা ঘটে থাকে পরীক্ষার হলে, উনি লিখতেছেন, হঠাৎ করে উনার খেয়াল হলো আমি কি লিখতেছি এইটা। ঠিক আছে? ও মাই গড, আমি তো সব ইরেলেভেন্ট লিখছি। উনি আবার কি করেন, তাড়াতাড়ি মুছতে যান। মুছার পরে উনি যে এখানে যে একটা হ্যারাসমেন্টের শিকার হলেন, এই হ্যারাসমেন্টের জন্য পরবর্তীতে দেখা যায় যে উনার মাথায় আর ভালো কি আসে না, প্ল্যানিং আসে না, ব্রেইনস্টর্মিং করতে পারেন না। সো আমি রিকোয়েস্ট করবো আপনাদের জন্য, যারা আমাকে জুমের মধ্যে আছেন অনলাইনের স্টুডেন্টরা এবং যারা ফেসবুকে দেখতে পাচ্ছেন তাদের জন্য, যে আপনারা অবশ্যই আগে 2টা মিনিট সময় নেবেন। এই 2 মিনিট সময় নিয়ে কি করবেন, আপনার প্রশ্নটা বুঝবেন, কি চাইছে, কি বের করতে হবে, তাহলে আপনি খুব সুন্দর করে কি করতে পারবেন, উত্তরগুলা লিখতে পারবেন। সো এখানে আমরা পড়ি যে মেনি পিপল ইন সোসাইটি বিলিভ দ্যাট, সমাজের অনেক লোক বিশ্বাস করে যে হ্যাভিং ফিক্সড পানিশমেন্ট ফর অল ক্রাইমস, মানে হচ্ছে যে সমস্ত ক্রাইমের জন্য একটা নির্দিষ্ট পানিশমেন্ট মানে শাস্তি ইজ এ মোর এফিশিয়েন্ট ওয়ে, মানে একটা কার্যকারী পদ্ধতি অফ ডিলিং উইথ ক্রিমিনালস ইন দ্য জাস্টিস সিস্টেম, মানে বিচার ব্যবস্থায় ক্রিমিনালের সমস্যা সমাধানের একটা প্রধান পন্থা হচ্ছে একটা ফিক্সড পানিশমেন্ট দেওয়া সমস্ত অপরাধের জন্য। দ্যাট মিন্স সমস্ত অপরাধের জন্য একটা ফিক্সড পানিশমেন্ট আমাদের বিচার ব্যবস্থায় ক্রিমিনালদের অপরাধ দমনের জন্য একটা কার্যকরী পদ্ধতি। এই কার্যকরী পদ্ধতির আমাদের কি করতে হবে, অ্যাডভান্টেজেস সুবিধাগুলো এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, এবং এইটার কি বের করতে হবে আমাকে, অসুবিধাগুলা। হ্যাভিং ফিক্সড পানিশমেন্ট যদি তার কি থাকে, একটা নির্দিষ্ট শাস্তি থাকে। খুব ইজিলি আমরা এখন বুঝে গেছি যে ফিক্সড পানিশমেন্টের আমাদের কি করতে হবে, অ্যাডভান্টেজ বের করতে হবে এবং কি বের করতে হবে, আমাদের ডিসঅ্যাডভান্টেজ বের করতে হবে। তাহলে এই সুন্দর করে আমরা কি করলাম, প্রশ্নটা বুঝে ফেললাম। তারপরেও আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে প্রশ্ন বুঝতে হয়, যদিও এটা আমাদের আজকের বিষয় না, তারপরে আমি এখানে 1 মিনিট সময় নিচ্ছি আপনাদের সবাইকে বুঝিয়ে দিই যে এই প্রশ্নটা কিভাবে বুঝবেন। প্রথমে শুরু হয়েছে কি, তার মেইন সাবজেক্ট হচ্ছে কি, হ্যাভিং কি ফিক্সড পানিশমেন্ট ফর অল ক্রাইমস ইজ এ মোর এফিশিয়েন্ট ওয়ে, তাহলে আমরা দিব কি, একটা প্রধান কার্যকারী বিষয়, এটা নিচে দাগ দিলাম। এরপরে ডিলিং উইথ ক্রিমিনালস ইন দ্য জাস্টিস সিস্টেম, কাদের সাথে ডিলিং করতে হবে, এটা ক্রিমিনালদের সাথে। কোথায়, আমাদের বিচার ব্যবস্থায়, মানে বিচার পদ্ধতিতে। তাহলে সুন্দর করে আমরা বুঝলাম এটা, যে ফিক্সড পানিশমেন্ট হচ্ছে একটা কার্যকরী পদ্ধতি বিচার ব্যবস্থায় ক্রিমিনালদের সমস্যা সমাধানের জন্য। বুঝা গেছে? ডিলিং উইথ মানে কি, ওভারকাম করা।
আর এইটা আমাদের বের করতে হবে কি অ্যাডভান্টেজেস, এবং তারপরে হ্যাভিং ফিক্সড পানিশমেন্টের কি বের করতে হবে আমাদের ডিসঅ্যাডভান্টেজেস। বোঝা গেছে? তো ক্লিয়ার হয়ে গেছে আমাদের যে আমরা এখন কি বের করব, ফিক্সড পানিশমেন্ট সমস্ত অপরাধের জন্য কিভাবে বিচার ব্যবস্থায় ক্রিমিনালদের একটা সমস্যার সমাধান হয়ে থাকে, একটা কার্যকরী পদ্ধতি, সেইটার অ্যাডভান্টেজ এবং কি বের করব আমরা ডিসঅ্যাডভান্টেজ বের করব। ধন্যবাদ সবাইকে। এখন আসলে এই মুহূর্তে আমরা প্রশ্নটা বুঝে গেলাম, আমরা এখন চলে যাব আমাদের রুলস গুলাতে। রুলস মানে আমরা কিভাবে প্ল্যানিং এবং ব্রেইনস্টর্ম করবো সেই জিনিসটা। আসেন যে এই যে জিনিসটা আমি লিখছি, এই যে প্রশ্নটা ফিক্সড পানিশমেন্টের উপর, যেটা একটা প্রধান কার্যকরী পদ্ধতি আমাদের বিচার ব্যবস্থায় সমস্ত ক্রিমিনাল দূর করার জন্য। তো এইটার জন্য আমরা রুল 1 টপিক সেন্টেন্স থেকে রেজাল্ট, রুল 2 টপিক সেন্টেন্স থেকে কন্ট্রাডিক্টস, এবং রুল 3 টপিক সেন্টেন্স থেকে এক্সপ্লেইন, এক্সাম্পল এবং রেজাল্ট। এই তিনটা জিনিস আমাদের আছে, এবং আমরা কি করব, এই তিনটা জিনিসের জন্য আমরা কি করব, আমরা প্ল্যানিং করব। তাহলে আসুন আমরা প্ল্যানিং করা শুরু করে দিই, যে প্রথম এইটার জন্য আমাদের কি প্ল্যানিং হবে। ওকে, প্রথম আমি আপনাদের জন্য যে যে প্ল্যানিং গুলা নিয়ে আসছি, টপিক সেন্টেন্স যেমন প্রথমে আমরা রুল 1 এর জন্য হেডিং ফিক্সড পানিশমেন্টের উপর, প্রথম হচ্ছে যে আমরা যে অ্যাডভান্টেজ গুলো এখানে দেখতে পাচ্ছি, মানে আমরা শুধু আজকে এখানে অ্যাডভান্টেজের জন্য আমরা কি করব, এখানে প্ল্যানিং গুলা করব। তো টপিক সেন্টেন্স প্রথমে ডাউনওয়ার্ড ট্রেন্ড ইন ক্রাইম, মানে ক্রাইম গুলা কি করবে, একদম নিচে নেমে যাবে যদি ফিক্স পানিশমেন্ট থাকে। বুঝা গেছে? তারপর এটাকে এক্সপ্লেইন করবো আমরা কিভাবে। জাস্টিস টু অল ক্রিমিনাল সিস্টেম উড বি মোর পাওয়ারফুল, আমরা সকল ক্রিমিনালদের কি করতে পারবো, বিচার করতে পারবো, এবং আমাদের বিচার ব্যবস্থা খুবই শক্তিশালী হবে, সেটা দিয়ে আমরা কি করবো এখানে এক্সপ্লেইন করব। তারপর এখানে আমরা একটা এক্সাম্পল দিছি যে টাফ স্যাংশন ফর লিথাল ইনজেকশন। লিথাল ইনজেকশন যেটা আছে সেটার জন্য আমরা একটা চুক্তি করতে পারি, যেমন যারা মার্ডার করে, যারা রেপিস্ট করে, ঠিক আছে, যারা ভায়োলেন্ট ক্রিমিনাল গুলা করে, ঠিক আছে, যারা হত্যা সঙ্গ চালায়, আই মিন ম্যানস্লটার, ঠিক আছে, এই যে জিনিসগুলো যারা করে থাকে তাদেরকে অবশ্যই এমন প্রকারে আপনি ইনজেকশন দেন যাতে আস্তে আস্তে কি হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। বুঝা গেছে? এইটা শাস্তি হতে পারে ফিক্সড পানিশমেন্টের। আর তারপর তার ফলে কি করবে, রিজাল্ট, মানে একটা লিঙ্কিং, রিজাল্টকে আমরা কি বলতে পারি, লিঙ্কিং। হেল্প টু মিনিমাইজ ক্রিমিনাল অ্যাক্টিভিটি, আর এটার কারণে আমাদের সমাজ থেকে কি হবে, ক্রিমিনাল অ্যাক্টিভিটি গুলা কি হবে, দূর হবে। আসো যে এখন টপিক সেন্টেন্স কি স্যার, টপিক সেন্টেন্স প্রশ্ন হতে পারে, স্যার টপিক সেন্টেন্সটা কি? টপিক সেন্টেন্স হচ্ছে মেইন সেন্টার আইডিয়া। একটু আগেও এটার কথা বলছিলাম যে এমন একটা আইডিয়া দিতে হবে যে আইডিয়া ওই অ্যাডভান্টেজের সাথে, মেইন অ্যাডভান্টেজের সাথে পরিলক্ষিত হয়। স্যার এক্সপ্লেইন কিভাবে করব, এক্সপ্লেইন মানে হচ্ছে আপনার রিজন দেওয়া। আপনি যে টপিক সেন্টেন্সটা দিবেন ওইটাকে প্রশ্ন করেন হোয়াই দিয়ে, হোয়াই ডাউনওয়ার্ড ট্রেন্ড ইন ক্রাইম, কিভাবে ক্রাইম মানে নিচে নেমে যায় হ্যাভিং ফিক্সড পানিশমেন্টের ক্ষেত্রে। আপনি হোয়াই দ্বারা প্রশ্ন করেন, দেখবেন যে আপনার মাথায় একটা প্রশ্ন ফেলতে পারে। হোয়াই দ্বারা যদি আপনি প্রশ্ন না পান, তাহলে হাউ দ্বারা প্রশ্ন করেন, যে হাউ হ্যাভিং ফিক্সড পানিশমেন্ট ডাউনওয়ার্ড ট্রেন্ড ইন ক্রাইম। বুঝা গেছে? তো কিভাবে এই জিনিসগুলো ক্রাইমটা নিচে নামতে পারে যদি আমরা ফিক্সড পানিশমেন্ট দিয়ে থাকি। আমার কথা বুঝতে পারছো সবাই? ওকে, গুড। তাহলে আপনি তখন আপনার মাথায় আসবে যে আমরা সকল হাউ দিয়ে যখন আপনি প্রশ্ন করবেন, তখন আবার আপনার মাথায় আসবে ও শিওর, আমরা সকল ক্রিমিনালদের একটা জাস্টিস পাবো, এবং এটা খুব বেশি পাওয়ারফুল হবে বিচার ব্যবস্থার জন্য। সেই জিনিসটা আপনি ইংলিশে লিখে ফেলবেন। ভেরি গুড। তাহলে আমি শিখিয়ে দিলাম যে কিভাবে কোনটার পরে কোনটা নিয়ে আসতে হবে। বুঝতে পারছো আমার কথাটা? ওকে, তারপর এক্সাম্পল তো আর আমি বুঝিয়ে দেওয়ার কিছু নেই, এক্সাম্পল তো আর সবাই জানেন। এক্সাম্পল দিয়ে দিবেন, আর একটা কি দিবেন, রিজাল্ট। এই রিজাল্টটার জন্য আপনাকে কি করে, এইটাকেই যাতে কি করে সে সাপোর্ট করে, এটাও শিখিয়ে দিলাম। বুঝা গেছে সবাইকে? যে রিজাল্টটা হচ্ছে যে এমন ভাবে লিখতে হবে যে রিজাল্ট জন্য এক্সাম্পল কে, এক্সাম্পল জন্য এক্সপ্লেইন কে, এবং এক্সপ্লেইন জন্য টপিক সেন্টেন্স কে, টপিক সেন্টেন্স জন্য এক্সপ্লেইন কে, এক্সপ্লেইন জন্য এক্সাম্পল কে, এবং এক্সাম্পল জন্য রিজাল্ট কে কি করে ডিরাইভ করে। এবং এইভাবে যদি আপনি লিখতে পারেন, শো অফ করতে পারেন, তখন আপনি ব্যান্ড 7 থেকে 9 পাবেন। ওকে, আসুন আমরা পরবর্তীতে যাই যে রুল নাম্বার 2 তে আমরা এখানে কি লিখবো। রুল নাম্বার 2 যদি আমরা করি, তাহলে এখানকার হচ্ছে যেখানে যে রিজাল্ট পর্যন্ত আমাদের সেম থাকবে, কন্ট্রাডিক্টস আমাদের নিয়ে আসতে, মানে বিপরীত একটা কথা নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে দেখেন যে কন্ট্রাডিক্টস কথাটা এখানে আগের মতো আমাদের সব ঠিক, জাস্ট আমরা কন্ট্রাডিক্টসটা দেখে নিই। বিপরীত কথাটা আমরা কি বললাম, ফিক্সড পানিশমেন্ট কন্ট্রাডিক্টস উইথ দ্য ফান্ডামেন্টাল অবজেক্টিভ অফ সিভিল সোসাইটি। অনেক সময় আমাদের যে সিভিল সোসাইটি আছে, আমাদের সামাজিক যে মৌলিক যে উদ্দেশ্যগুলো আছে, সেইটার বিপরীতে চলে যায়। যেমন একজন মানুষ একটা ক্রাইম করছে, হঠাৎ তার জীবন বাঁচানোর জন্য সে ওই ক্রাইমে যুক্ত হয়ে গেছে,
বা এই সময় যদি সে এই ক্রাইমের সাথে যুক্ত না হতে পারে, তাহলে তার জীবন কি হয়ে যাচ্ছে, বিপন্নপন্ন হয়ে যাবে। এই সময় সে এটা করে ফেলছে এবং সে নিশ্চয়ই মোটামুটি একটা পানিশমেন্ট করে ফেলছে। এখন আপনি যদি তাকে ওই ফিক্সড পানিশমেন্টটা দিয়ে দেন যে সে যে ক্রাইমটা করছে ওই ক্রাইমে যদি সে 1 বছর জেলে যাবে, তাহলে তো আর হবে না, ঠিক আছে। এই জন্য এটা আমরা কি দিয়ে দিলাম, একটা কন্ট্রাডিক্ট দিয়ে দিলাম। মাঝে মাঝে এটা সবার জন্য কি হবে না, ঠিক থাকবে না। বুঝা গেছে সবাই? আসেন আমরা রুল 3 দেখি। রুল 3 তে দেখেন যে এখানে টপিক সেন্টেন্স 2 এক্সট্রা আছে। এই যে টপিক সেন্টেন্স 2 এক্সট্রা দিতে হবে আমাদের। আর যে কোনো একটা জিনিস করতে হবে, হয় এক্সপ্লেইন, এক্সাম্পল আনালে কি দিতে হবে, রেজাল্ট দিতে হবে। চলে আসুন আমরা চলে যাই। এখানে দেখেন যে রেজাল্ট পর্যন্ত আমাদের আগের পর্যন্ত ঠিক আছে। ওকে, টপিক সেন্টেন্স 2 টা আমরা কি দিছি, এই যে টপিক সেন্টেন্স 2, ট্রিটেড ফেয়ারলি ফর এভরি ক্রাইম। সবার জন্য যদি ফিক্সড পানিশমেন্ট থাকে, তাহলে আমরা সবাইকে সমানভাবে কি করতে পারবো, সার্ভিস দিতে পারবো, ট্রিট করতে পারবো। বুঝা গেছে? আচার আচরণ সবাইয়ের সাথে সমান হবে, সেটা হচ্ছে টপিক সেন্টেন্স 2 টা। আর এটাকে আমরা এক্সপ্লেইন করতে কিভাবে এক্সপ্লেইন করব, মানে আমি এখানে চাইলে একটা রেজাল্টও দিতে পারতাম, একটা এক্সাম্পল দিতে পারতাম, না দিয়ে আমার মাথায় আসছে এক্সপ্লেইন, তো আমি এখানে এক্সপ্লেইন লিখে রাখছি। নো ওয়ান উইল বি ডিসক্রিমিনেটেড। এই যে ফিক্সড পানিশমেন্ট যদি সবার জন্য সমান আচরণ করে থাকে, তাহলে কেউ এখানে বৈষম্যের শিকার হবে না। আর সেটাই হচ্ছে আমাদের এক্সপ্লেইন, মানে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্টেজ। বুঝা গেছে সবাই? তাহলে আসুন আমরা দেখলাম এখান থেকে যে আমাদের রুল 1, রুল 2 এবং রুল 3, এই 3টা রুলে আমরা কিভাবে মানে আমাদের প্ল্যানিং গুলো সাজাতে পারি একটার পরে একটা। তো আমি প্রিয় ছাত্রছাত্রীদের বলবো যে আপনারা এই যে রুল 1, রুল 2, রুল 3 আছে, ওইগুলার একটা স্ক্রিনশট মেরে রাখেন আপনার মোবাইল ফোনে বা কম্পিউটারে, বাসায় বসে বসে সুন্দর করে সাজিয়ে লিখবেন। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি, একটু ফেসবুকে যাব, আমাদের সাথে যারা নতুন ভাবে সংযুক্ত হয়েছেন তাদের কথা একটু আমরা একটু পড়বো, ঠিক আছে। আর আপনারা যারা এখন চ্যাট করছেন তাদের চ্যাটটাও আমরা একটু নিয়ে নিব, যে যারা স্যার অনলাইন ক্লাস খুব ভালো লাগে, মজা লাগে। ওকে স্যার, শামিম মিয়া, থ্যাংক ইউ মিস্টার শামিম মিয়া। আর তাসনিম মাহি বলছেন যে খুব ইম্পর্টেন্ট ব্রেইনস্টর্মিং। হ্যাঁ মিস্টার মাহি, ব্রেইনস্টর্মিংটা খুবই ইম্পর্টেন্ট। এই যে আপনি আগে প্রথমে প্রশ্নটা বুঝবেন, প্রশ্নটা বুঝে তারপর আপনি চালিয়ে যাবেন, দেখবেন যে খুব সুন্দরলি ইজিলি আপনি কি করতে পারছেন, বুঝতে পারবেন। এখানে আমাদের নতুন ভাবে বলছেন যে ফয়জুল ইসলাম শাহিন, গুড জব স্যার। ওকে মিস্টার, থ্যাংক ইউ। জাভেদ আহমেদ, থ্যাংক ইউ স্যার। ওকে, রুহুল আমিন অনেকবার চলে আসছে, থ্যাংকস এ বান স্যার, থ্যাংক ইউ মিস্টার রুহুল আমিন। ওকে, বুরের সূর্য স্যার, ক্লাস কবে শুরু হবে? ওহো স্যার, লকডাউন না হলে তো আমরা ক্লাস শুরু করতে পারছি না। ওকে, তারপর তানজিম আহমেদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তন্মিয়া রহমান, 24 এপ্রিল আমার জিটি এক্সাম। হ্যাঁ, ওকে, অল দা বেস্ট তন্মিয়া রহমান, আপনার যাতে জিটি এক্সামটা খুব ভালো হয়। মার্কেট খোলা দিলাইছে স্যার, কালকে দেখি ভালো হবে, ঠিক আছে। আমাদের সৌমিক স্যার ফ্রম কানাডা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মিস্টার সৌমিক স্যার। How is going your life in Canada? Okay, how are you? Alhamdulillah, I'm pretty well. And you? Okay, thank you, our Shomik sir, এবং nice to see you here. Okay, hopefully আমি আপনার সাথে একটা এরকম একটা প্রোগ্রামে থাকবো খুবই শীঘ্রই, ঠিক আছে, যেখানে আমাদের সবাই দেখতে পারবে আপনাকে। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, এখন আসুন আমরা চলে যাব আমাদের পরবর্তী সেশনে। আমরা পরবর্তী সেশন কি বলেন তো? পরবর্তী সেশন প্রশ্ন আছে স্যার। হ্যাঁ আচ্ছা, ওকে, তাহলে আমরা প্রশ্নটা একটু নিয়ে নেই। বলেন আপনার প্রশ্নটা কি স্যার? বলেন স্যার প্রশ্নটা। স্যার আমার যদি লেক্সিক্যাল রিসোর্স যদি একটু কম থাকে স্যার, আর বাকি রুলস গুলা যদি আমি ভালো করে ফলো করি, বাকি যে স্ট্রাকচার গুলা ভালো করে ফলো করি স্যার, কিন্তু মানে ভোকাবুলারি যেটা আর কি, ভোকাবুলারি যদি খুব একটা কম ইউজ করি স্যার, তাহলে কি মোটামুটি কত স্কোর আসতে পারে স্যার? কত স্কোর আসবে এটা অ্যাকচুয়ালি মানে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না এটা, তবে হ্যাঁ একটা নির্দিষ্ট করে বলা যাবে, বিকজ আমাদের যে 4টা ক্রাইটেরিয়া আছে, এই 4টা ক্রাইটেরিয়া 25%, 25%, 25, 25, আই মিন 25 ইন্টু 4, 100%। ধরেন কোন স্টুডেন্ট সে ভোকাবুলারি একদম লিখতে পারলো না, ঠিক আছে, মানে সে ভোকাবুলারি যেগুলা লিখলো ওগুলো ভুল হয়ে গেল, বা পুরো লেভেলের ভোকাবুলারি সে পরীক্ষায় লিখছে, সে কিন্তু ওই যে ভোকাবুলারি যে লেক্সিক্যাল রিসোর্স আছে ওইখান থেকে সে 25% নাম্বার কম পাবে। আর তার যদি বাকি 3টা যদি 25%, 25%, 25% করে সে পেয়ে যায়, খুব সুন্দর করে বাকি 3টা জিনিস যদি সে পরিচয় করে দিতে পারে, তাহলে 3/25 হবে কত? 75%। 75% উপর তার নাম্বার ক্যারি করবে। বুঝা গেছে?
তো এইভাবে আপনার যদি গ্রামাটিক্যাল রুলস গুলো ভুল হয়ে যায় তাহলে এটার জন্য আপনি কি করবেন না, ওইটার জন্য আপনি আপনার মানে ডিসঅ্যাপয়েন্ট হবেন না, কারণ এখান থেকে 25% মধ্যে আপনাকে হয় 10% দেওয়া হবে, না হলে 5% দেওয়া হবে, না হলে 15% দেওয়া হবে, ঠিক আছে। ফুল নাম্বার কিন্তু কি করা হবে না, আপনাকে কাট আউট করা হবে না, কারণ আমরা যখন স্টুডেন্টের নাম্বার করি তখন এই চারটা ক্রাইটেরিয়ার উপর তাকে নাম্বার করি। আপনি যখন লিখবেন আমাকে দেখাবেন, তখন আমি দেখবো যে কি পরিমাণ ভোকাবুলারি লিখছো, কি পরিমাণে গ্রামাটিক্যাল রুলস গুলো ইউজ করছো, কি পরিমাণ কমপ্লেক্স সেন্টেন্স লিখছো, আপনার কোয়েশন এন্ড কোয়েশন লিঙ্কিং ডিভাইস গুলো ঠিক আছে কিনা, আপনার টপিক সেন্টেন্স ঠিক আছে কিনা, এক্সাম্পল আছে কিনা, এক্সপ্লেইন আছে কিনা, রেজাল্ট আছে কিনা, এইগুলো দেখবো, ঠিক আছে। তারপর আপনি প্রশ্নের টাস্ক করতে দেখবো যে প্রশ্নের উত্তরগুলো আপনি কি বলছেন, তারপর ইন্ট্রোডাকশন লিখবো, এখানে পেজ স্টেটমেন্ট অনুযায়ী কি আপনার বডি 1 বডি 2 হইছে, যেগুলো টাস্ক অ্যাচিভমেন্টে মানে টাস্ক রেসপন্সে দেখা হয়, ওইগুলো যদি হয়ে থাকে তাহলে আপনি ফুল নাম্বার পাবেন, ঠিক আছে। শুধু আপনি ওইটা আর কি, যদি আপনি ভোকাবুলারি লিখতে না পারেন তাহলে ওইখানে গিয়ে আপনি 25% আপনি কম পাবেন 25% নাম্বারের মধ্যে, ওইটা হিসাব করে যত হয় ততই আপনাকে দেওয়া হবে। বুঝা স্যার গেছে? স্যার রুল টুর কন্ট্রাডিক্টস বাবু বুঝি নাই স্যার। কন্ট্রাডিক্টস হচ্ছে যে এতক্ষণ আমরা পজিটিভ কথাবার্তা লিখলাম, ওই যে হ্যাভিং ফিক্সড পানিশমেন্টের ওইটা একটা বডিগ্রাফ কিভাবে লিখতে হয় সেটা আমি দেখাইলাম। আর কন্ট্রাডিক্টস মানে হচ্ছে ওই যে হ্যাভিং ফিক্সড পানিশমেন্টের একটা বিপরীত কথা লিখলাম, এটা একটা বিপরীত কথা, মানে ওইসব কথার একটা বিপরীত কথা বলে ফেললাম, দ্যাটস অল, আর কিছুই না। এটাই হচ্ছে কন্ট্রাডিক্টস। এতক্ষণ আপনি পজিটিভ বললে হালকা একটু স্লাইড একটু আমরা কি বললাম এখানে বিপরীত কথা বললাম, দ্যাটস অল। কারণ ফিক্সড পানিশমেন্ট যদি সবার জন্য, একটু আগে বুঝলাম না, সবার জন্য যদি আপনি মানে ফিক্সড পানিশমেন্ট করা যায়, একজন মানুষ জীবন বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছে আর তাকে ওই মিথ্যে কথার উপর আপনি 1 বছর ফিক্সড পানিশমেন্ট দিয়ে দিলেন, এটা কি হবে? হবে না। এই জন্য আমরা কি করলাম, একটু কন্ট্রাডিক্টস করলাম। বুঝা গেছে? সো আসুন ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা সামনে সামনে চলে যাই। এখন আর প্রশ্ন নিবে একদম লাস্টে গিয়ে, সবাই থাকবেন, আপনারা সুন্দর করে আপনার যে কোনো জানার আমাকে প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ আই উইল গিভ ইউ মাই বেস্ট আনসার টু ইউ ডিয়ার স্টুডেন্টস। ওকে, এখন সবাই আবার মিউট করে রাখেন আপনার মাইক্রোফোনটা প্লিজ। ওকে, তাহলে এখন আসুন আমরা চলে যাই প্রথমে, এখন আমরা মেক করব কি বডি প্যারাগ্রাফ। ইয়েস, এই যে কিছুক্ষণ আগে আমরা সেন্টেন্স মেক করলাম সবগুলা, এইগুলা দেখে দেখে এখন আমরা বডি প্যারাগ্রাফ গুলা লিখবো। চলুন আমরা বডি গ্রাফ লিখতে চলে যাই। যদি আপনি খাতা কলম নিয়ে রাখেন ওকে, ভেরি গুড, আর না লিখলে অবশ্যই আপনাকে কি করতে হবে, স্ক্রিনশট তুলে রাখতে হবে। ওকে, সো আসুন যে আমরা রুল নাম্বার 1 দিয়ে আমরা হেডিং ফিক্সড পানিশমেন্টের অ্যাডভান্টেজ গুলা প্রথম রুল নাম্বার 1 দিয়ে এগুলা লিখবো, ঠিক আছে। প্রথমে আমি এখানে কি নিয়ে আসছি, টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সটা কি ছিল, ডাউনওয়ার্ড ট্রেন্ড ইন কি ক্রাইম। তাহলে ওই কথাটা আমরা কিভাবে লিখছি দেখেন, যে প্রথমে অন দা ওয়ান হ্যান্ড দিছি আমরা, ওকে, দ্য মেইন অ্যাডভান্টেজ অফ হ্যাভিং, কারণ আমরা অ্যাডভান্টেজ তো লিখতেছি, ওইটার কথা বলতেছি। দ্য মেইন অ্যাডভান্টেজ অফ হ্যাভিং স্ট্যান্ডার্ডাইজড পানিশমেন্ট সিস্টেম কুড লিড টু এ ডাউনওয়ার্ড ট্রেন্ড ইন ক্রাইম। এই যে ডাউনওয়ার্ড ট্রেন্ড ইন ক্রাইম না, ওইটার কথা লিখলাম আমরা, মানে এটা ক্রাইমটা কি হবে, মানে কমবে আর কি। অ্যাজ দ্য সিস্টেম উড সার্ভ এজ এ ডিটারেন্ট, যেহেতু এই সিস্টেমটা একটু প্রতিরোধক, ডিটারেন্ট মানে হচ্ছে কমানো বা প্রতিরোধক, মানে এই সিস্টেমটা প্রতিরোধক হিসাবে কি করবে, কাজ করবে বা সেবা দিবে। বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের গিয়ে কি টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সের পরে আমরা গিয়ে কি করব, এক্সপ্লেইন করব। দেখো যে এক্সপ্লেইন লিখা আছে, জাস্টিস টু অল ক্রিমিনালস, সিস্টেম উড বি মোর পাওয়ারফুল। এই কথাটাকে আমরা এক্সপ্লেইন করার সময় এখানে এক্সপ্লেইনের একটা কি দিলাম, আমরা লিঙ্কিং ওয়ার্ডস দিলাম। একটু আগে যে লিঙ্কিং ওয়ার্ডস আপনাদের দেখাইছিলাম, ওই লিঙ্কিং ওয়ার্ডস থেকে আমরা এখানে এক্সপ্লেইন করার জন্য ইন আদার ওয়ার্ডসটাকে কি করলাম, তুলে নিয়ে আসলাম। In other words, this would allow the courts to easily hand out justice to all criminals in order to make the judiciary system more powerful. সকল ক্রিমিনালকে এই আওনার মানে এই আইনের আওতায় এনে খুব সুন্দর করে হ্যান্ড ওভার করা যাবে, ঠিক আছে। সেজন্য আমাদের কি হবে, সিস্টেমটা আরো বেশি কার্যকরী হবে, আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে। সেটা হচ্ছে আমাদের গিয়ে কি এক্সপ্লেইন। এখন আসেন যে আমরা এক্সাম্পলে চলে যাবো, যে আমাদের এক্সাম্পলটা কিভাবে হবে। আমাদের যে এক্সাম্পল হচ্ছে টাফ স্যাংশনস ফর লিথাল ইনজেকশন। পৃথিবীর বিভিন্ন দেশে হ্যাভিং ফিক্স পানিশমেন্ট, যেমন যারা মার্ডার করে, যারা রেপিস্ট, একটু আগে যারা ভায়োলেন্ট ক্রাইম গুলা করে, তাদেরকে অনেক সময় একটু ইনজেকশন দেওয়া হয়, যেমন নর্থ কোরিয়া, ঠিক আছে। ওখানে এমন একটা ইনজেকশন দেওয়া হয়, ইনজেকশন দেওয়ার সাথে সাথে আপনি মরবেন না, অনেকদিন পরে গিয়ে মরবেন, ঠিক আছে। ওই যে যারা বেশি বড় বড় ধরনের ক্রাইম করে, সেম জিনিসটা কিন্তু ফলো করা হয় আমাদের কোথায় গিয়ে, ইউএসএ তো মাঝে মাঝে ফলো করা হয়, আমাদের দেশে অবশ্যই ডাইরেক্ট ফাঁসি দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। Okay, so for example, in some states in the USA, there are tough sanctions in places for criminals, including death by lethal injection. Okay,
মানে ইউএসএ তে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে খুব একটা টাফ চুক্তি নেওয়া ক্রিমিনালদের জন্য, যেমন ডেথ পেনাল্টি হিসাবে লিথাল ইনজেকশন দেওয়া হয়। লিথাল ইনজেকশন মানে মরণদায়ক ইনজেকশন আর কি, যেটা আস্তে আস্তে কার্যকরী আপনার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে। ইন 2014 দা, এখানে আমরা বলছি একটু দাঁড়াতে হবে আপনাদের। হ্যাঁ, আমি এই যে এটা নিয়ে আসি লেজার পয়েন্ট। হ্যাঁ, এখানে বলছে যে প্লেস ফর ক্রিমিনালস ইনক্লুডিং ডেথ বাই লিথাল ইনজেকশন ইন 2014, the New York Times reported that up to 65% of criminals who were incarcerated for high level crimes, যেমন মার্ডার, ম্যানস্লটার আছে, রিসিভ দ্য লিথাল ইনজেকশন। যারা মার্ডার করে, হত্যা সঙ্গ চালায়, তাদেরকে এই ধরনের লিথাল ইনজেকশন কি করা হয়েছে, রিসিভ করা হয়েছে। তারপর আমরা কি করব, হেল্প দিব, ঠিক আছে। তারপর রেজাল্টটা হবে যে এজ এ কনসিকুয়েন্স, তার ফলে আমাদের কি হবে, দিস উড হেল্প টু মিনিমাইজ ক্রিমিনাল অ্যাক্টিভিটি ইন দা সোসাইটি, এবং তার ফলে আমাদের সমাজ হতে ক্রিমিনাল অ্যাক্টিভিটিগুলো কি করবে, হ্রাস পাবে। এই হচ্ছে আমাদের গিয়ে কি, আমাদের একটা ফুল প্যারাগ্রাফ থিওরি দিয়ে লিখছি আমরা, টপিক, এক্সপ্লেইন, এক্সাম্পল আর রেজাল্ট দিয়ে। আসুন আমরা সম্পূর্ণ প্যারাগ্রাফটা এখানে রুল নাম্বার 1 দিয়ে আমরা কি করলাম, লিখলাম। এইবার আপনারা এটা ছবি তুলে রাখেন, আই মিন স্ক্রিনশট তুলেন। ওকে, সো রুল নাম্বার 1 আমাদের শেষ হবার পর আমরা চলে যাচ্ছি রুল নাম্বার 2 তে। রুল নাম্বার 2 দিয়ে আমরা এখানকার সব কিছু ঠিকঠাক থাকবে। রুল নাম্বার 2 তে আমরা কি এড করব, কন্ট্রাডিক্টস, মানে বিপরীতমূলক একটু কথাবার্তা আমরা কি করব, অ্যাপ্লাই করব। তাহলে আসলে বিপরীত কথাবার্তা কি সেটা আমাদের, ওকে। কন্ট্রাডিক্টস হচ্ছে যে আমাদের আগের মতো নিয়ম কানুন সব রেজাল্ট পর্যন্ত ঠিক আছে, কন্ট্রাডিক্টসটা একটু দেখে নেই। যেমন ফিক্সড পানিশমেন্ট কন্ট্রাডিক্টস উইথ দ্য ফান্ডামেন্টাল অবজেক্টিভ অফ সিভিল সোসাইটি। অনেক সময় আমাদের যে সিভিল সোসাইটি আছে, সমাজটা আছে, সেইটার মৌলিক অধিকারের বিপক্ষে চলে যায়, ঠিক আছে। ওই কথাটা আমি এখানে এভাবে লিখছি যে নেভারদিলেস হচ্ছে ওই যে কন্ট্রাডিক্টস যদি কথাবার্তা আপনি লিখেন, ওই যে কিছুক্ষণ আগে যে লিঙ্কিং ওয়ার্ড গুলো শুরু করাইছিলাম আপনাদের সাথে, সেই জিনিসগুলো লিখলাম আর কি। Nevertheless, the main objective of the law and order is to protect the innocents and punish the wrongdoers. এখানে বলা হচ্ছে যে আমাদের মেইন উদ্দেশ্য ল এবং অর্ডারের হচ্ছে গিয়ে কি, আমাদের নিষ্পাপ ব্যক্তিদের রক্ষা করা আর পানিশ দেওয়া যারা অপরাধ করে তাদের। কিন্তু অনেক সময় কি হয়, the fixed punishment often contradicts with the fundamental objective of civil society. অনেক সময় এই ফিক্সড পানিশমেন্টটা আমাদের সিভিল সোসাইটির ভালো মানুষের মৌলিক অধিকারের বিপক্ষে চলে যায়, আর সেই জিনিসটা হচ্ছে আমাদের গিয়ে কি, কন্ট্রাডিক্টস, মানে বিপরীতমূলক কথাবার্তা। জাস্ট স্লাইড করে বললাম। ওকে ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে আমাদের গিয়ে কি, রুল নাম্বার 2। এখন রুল নাম্বার 2 কে আমরা আরো সুন্দর করে দেখি। এখানে এই যে রুল নাম্বার 2 সুন্দর করে আমরা লিখলাম, এখানে গিয়ে একটা লাইন আরো বেশি, মানে 2টা লাইনের মধ্যে একটু বেশি হয়েছে। এটা হচ্ছে রুল নাম্বার 2 দিয়ে আমরা লিখলাম। এটাকে সংক্ষেপে কি বলা হয়, তির্ক। কি বলা হয়, তির্ক, TEERC। ওকে, এখন আসেন যে আমরা রুল নাম্বার 3 দেখবো। রুল নাম্বার 3 তে আমরা কিভাবে এটা আমরা লিখবো। রুল নাম্বার 3 হচ্ছে যে আমাদের কি করতে হবে, রেজাল্ট পর্যন্ত আমরা আগের মতোই লিখে ফেললাম, এখানে রেজাল্ট আগের মতো লিখে আছে আমাদের। আমরা কি করবো, এখানে একটা টপিক সেন্টেন্স 2 লিখবো, গুড। আর ওই টপিক সেন্টেন্স 2 যেটা দিব আমাদের আরেকটা সেন্টার আইডিয়া, সেটা কি করবো আমরা এখানে এক্সপ্লেইন করব। তো সেটা যদি আমরা এক্সপ্লেইন করি তাহলে কিভাবে করতে পারি দেখুন যে, হ্যাঁ, প্রথম টপিক সেন্টেন্স 2 লিখলাম, আমরা কি লিখলাম, another advantage is that it allows every criminal to be treated fairly for every crime. এখানে বলছে যে অন্য একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে প্রত্যেকটা ক্রাইমের জন্য ক্রিমিনালদেরকে সমানভাবে, আই মিন ফেয়ারলি, সুন্দরভাবে কি করবে, তাদের সাথে আচরণ করা হবে, ট্রিট করা হবে। বুঝা গেছে? এটার এক্সপ্লেইন আমরা কি দিব, নো ওয়ান উইল বি ডিসক্রিমিনেটেড, তাহলে কেউ আমাদের কি হবে না, বৈষম্যের শিকার হবে না। বুঝা গেছে? তাহলে ওই কথাটা আমরা কিভাবে লিখতে পারি দেখে নেই। ইয়েস, ইনফ্যাক্ট, আই মিন এটাকে আমরা কি করছি, এক্সপ্লেন করছি। আর এক্সপ্লেনের কি নিয়ে এসেছি এখানে, লিঙ্কিং ওয়ার্ডটা। ইনফ্যাক্ট ইট ইজ ইম্পর্টেন্ট টু এনশিওর, মানে এটা গুরুত্বপূর্ণ কি করা, আমাদের নির্ধারণ করা, নো ওয়ান উইল বি ডিসক্রিমিনেটেড অর গেট অফেন্ডেড বাই দ্য পাবলিক। পাবলিক কর্তৃক কেউ কি হবে না, ধরাও পকড়াও হবে না, অথবা ডিসক্রিমিনেটেড হবে না, মানে বৈষম্যের শিকার হবে না। সেই কথাটা আমরা কি হিসেবে দিয়ে দিলাম, এখানে এক্সপ্লেইন হিসেবে দিয়ে দিলাম। অবশ্যই প্রিয় স্টুডেন্টস, আপনারা এর আগে দেখছেন যে রুল 1 কিভাবে, রুল 2 কিভাবে, আর এবার আমরা দেখে নিলাম কি রুল 3।
তাহলে রুল 3টাকে আমি সমানভাবে নিয়ে আসি। এই যে আমরা কি নিয়ে আসলাম, সমানভাবে রুল 3টা নিয়ে আসলাম। টপিক সেন্টেন্স থেকে এই লাস্ট এক্সপ্লেইন পর্যন্ত এই হিসাবে আমরা লিখলাম। বোঝা গেছে এখন আমার কথাটা? আপনারা সবাই ছবি তুলে নেন। ওকে, এখন প্রিয় ছাত্রছাত্রীরা আমরা চলে যাব রুল 1, রুল 2 এবং রুল 3। এই জিনিসগুলা একসাথে আমরা ইনপুট করব, যে কিভাবে একসাথে ইনপুট করলে কিভাবে হবে আমাদের এই জিনিসটা আমরা একটু দেখে নিই। ইয়েস, পুটিং দেম টুগেদার, সবগুলাকে আমরা একত্রে এখন করব, রুল 1 কে, রুল 2 কে এবং রুল 3 কে। আসুন আমরা একসাথে করি। এখানে কিভাবে একসাথে করব? হ্যাঁ, এই যে আমাদের এটা হচ্ছে রুল 1 এর জন্য একটু আগে আমরা যেগুলা লিখলাম, এটা হচ্ছে রুল 2 এর জন্য এই যে একটু আগে লিখলাম, এটা হচ্ছে রুল 3 এর জন্য যেগুলো আমরা একটু আগে দেখলাম, আর এটা হচ্ছে আমাদের প্রশ্ন যেটার জন্য আমরা কি করলাম, এই রুলগুলো অনুযায়ী আমরা অ্যাডভান্টেজটা লিখে ফেললাম, হ্যাভিং ফিক্সড পানিশমেন্ট, যদি প্রত্যেকটা ক্রাইমের জন্য কাউকে ফিক্সড পানিশমেন্ট দেওয়া হয় সেইটা। বোঝা গেছে? তাহলে একটু লক্ষ্য করে এখানে কোহেসিভ ডিভাইসগুলো আমরা কিভাবে লিখছি এবং কিভাবে এই বডি গ্রাফগুলো আমরা সুন্দরভাবে তৈরি করলাম। প্রথম অবস্থায় যে অন দা ওয়ান হ্যান্ড দিছি, তারপর দিছি আমরা এখানে এক্সপ্লেইন করছি ইন আদার ওয়ার্ডস দিয়ে, তারপর এখানে একটা এক্সাম্পল দিছি ফর এক্সাম্পল দিয়ে, তারপর লাস্টে একটা রেজাল্ট দিছি এজ এ কনসিকুয়েন্স। এটা হচ্ছে তীর, যেটাকে রুল নাম্বার 1 বলা হয়। রুল নাম্বার 2 যেটার নাম হচ্ছে তির্ক, মানে TEERC। তাহলে এখানে আমরা বলছি অন দা ওয়ান হ্যান্ড, তারপর এক্সপ্লেইন করছি ইন দা আদার ওয়ার্ডস দিয়ে, তারপর একটা এক্সাম্পল দিছি ফর এক্সাম্পল দিয়ে, তারপর একটা কে আমরা এজ এ কনসিকুয়েন্স লিখে, তারপর লাস্টে কন্ট্রাডিক্ট করছি নেভারদিলেস। তারপর দেখেন যে অন দা ওয়ান হ্যান্ড এখানে আমরা দিয়েছি, ঠিক আছে, রুল নাম্বার 3 দিয়ে, যেটাকে আমরা বলছি তীর্থা, ঠিক আছে। এখানে অন দা ওয়ান হ্যান্ড দিছি, তারপর আমরা ইন আদার ওয়ার্ডস দিয়ে আমরা এক্সপ্লেইন অথবা রিজন দিছি, তারপর একটা উদাহরণ দিছি ফর এক্সাম্পল দিয়ে, তারপর লাস্টে কি দিছি আমরা একটা রেজাল্ট দিছি, তারপর আমরা সেকেন্ড টপিক সেন্টেন্স সেকেন্ড সেন্টার আইডি দিয়ে দিছি, তারপর ওইটার গিয়ে কি করছি আমরা এক্সপ্লেনেশন করছি। বোঝা গেছে ডিয়ার স্টুডেন্টস? এই হচ্ছে আপনি এখন আপনার ইচ্ছা যে আপনি কোন রুলে করবেন। আমি রুল 1, রুল 2 এবং রুল 3 করছি, এবং আমি বলছিলাম যে আমার জন্য কোন রুলটা সবচেয়ে সুন্দর এবং আমি বর্তমানে কোন রুল দ্বারা স্টুডেন্টদের শেখাবো। বোঝা গেছে? ক্লাসে যারা সামনেতে করবেন, ওকে। সো আমি যে রুলসটা শেখাবো বর্তমানে সেটা হচ্ছে এই রুলটা আমি ফলো করবো এখন, এই রুলটা, ঠিক আছে। সামটাইমস আমি এই রুলটাও কি করি, ফলো করি। কিছুদিন আগে যাদের শিখেছিলাম তাদের এই রুলস দিয়ে শিখেছিলাম, আর এখন যারা শিখবেন তারা এই রুল দিয়ে শিখবেন। বুঝা গেছে? ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, এখন আসেন যে স্যার এই রুল 1, রুল 2, রুল 3 এর মধ্যে মানে কোনোটার জন্য কি নাম্বার কম পাওয়া যাবে আর কোনোটার জন্য কি নাম্বার বেশ পাওয়া যাবে? নো নো নো, অলমোস্ট সিমিলার সব, ঠিক আছে। আপনি যে রুল আপনার জন্য ভালো লাগবে ডিয়ার স্টুডেন্ট, সেই রুল আপনি অ্যাপ্লাই করেন। এখানে সব রুলস গুলো হচ্ছে ব্যান্ড 7 থেকে 9 হতে পারে। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, এই মুহূর্তে আমরা চলে গেছি একদম শেষ মুহূর্তে আমাদের ক্লাসের। তো আমি আপনাদের এখানে কিছু প্র্যাকটিস করতে দিব বাসায়, ঠিক আছে। যে প্র্যাকটিস গুলা একটু করে আমি আপনাদের সাথে আনসারটাও আপনাদের সাথে শুরু করব। আপনাদের কিন্তু থাকতে হবে। অনেকেই মনে করছে যে এখন তো প্র্যাকটিসের সময়, তাহলে আমি চলে যাই লাইভ ক্লাস থেকে, কিউর হয়ে যাই, চলে যাই, ঠিক আছে। তো যাই হোক, আপনারা লাইভ ক্লাস থেকে চলে যাবেন না। আপনারা এখন যে জিনিসটা করতে হবে, আপনাদের প্র্যাকটিস একটা করতে হবে। যেমন এখানে আমি প্রশ্নটা দিয়ে দিছি, many employers are now offering their employees the option to work from the home. As a result, employees will have much more flexible working hours in the future. Is this a positive or negative development? এটা একটা পজিটিভ, নেগেটিভ মানে হচ্ছে অ্যাডভান্টেজ, আর নেগেটিভ মানে হচ্ছে কি ডিসঅ্যাডভান্টেজ। তো আপনারা এখন যেহেতু আমাকে খাতায় দেখাতে পারবেন না, আপনারা আমি যে কোনো 3 জনের কাছ থেকে আনসারটা নিব। যারা যারা আমাকে আনসার বলবেন, আমার সাথে যারা জুমে আছেন এবং যারা আমার সাথে আছেন ফেসবুকে, তারা ফেসবুকের কমেন্টে আপনার আনসারটা লিখবেন। আর যারা জুমে আছেন তাদের আমি যে কোনো 3 জনকে নিব, যে 3 জন আমার সাথে রাজি আছেন এবং যাদেরকে ফেসবুকে শুনতে চাচ্ছেন, ঠিক আছে। তো তারা আপনার আনসারটা আমাকে বলবেন। এখানে আমি জাস্ট বলবো আপনি বলার জন্য আপনি বলবেন, যেহেতু আপনি এট দ্য সেম টাইম আপনি কি করতে পারবেন না, ওই যে টাইপিং করতে পারবে না, যেহেতু অনেকে এখানে মোবাইল ফোন দিয়ে জয়েন হয়েছে। সো এগুলা খাতায় লিখে নাও। প্রথমে প্ল্যানিং করবেন 2 মিনিটে, এবং 8 মিনিটে আপনি কি করবেন, 4 মিনিটে আপনি প্ল্যানিং লিখবেন, আর 6 মিনিট সময় কি করবেন, এগুলা লিখে রাখবেন যে কোনো রুল দ্বারা। রুল 1 দ্বারাও লিখতে পারেন, রুল 2 দ্বারাও লিখতে পারেন, রুল 3 দ্বারাও লিখতে পারেন। জাস্ট শুধু পজিটিভ জিনিসটা লিখেন, ঠিক আছে।
এখানে সময় আছে 10 মিনিটস, বুঝতে পারছেন? এবং এই 10 মিনিট সময় এখানে ঘুরবে, 10 বার ঘুরবে এই কথাটা। 10 বার ঘুরলে যখন 10 বার শেষ হয়ে যাবে, তখন আমি আপনাদের বলবো যে ইয়োর টাইম ইজ ওভার। তখন যে কোনো 3জন ব্যক্তি আমাকে আনসারটা পড়ে শোনাবেন। আর যারা, আমি অবশ্যই বলছি, যারা ফেসবুকে আছেন তারা কমেন্ট বক্সে এই কথাগুলোর উত্তর লিখুন। জাস্ট আপনারা প্ল্যানিং লিখার দরকার নেই, আপনারা জাস্ট কি রাখবেন, ওই যে টপিক সেন্টেন্স লিখবেন, এক্সপ্লেন করবেন, এক্সাম্পল লিখবেন, রেজাল্ট লিখবেন। আপনি রুল 1 দিয়ে করতে পারেন, রুল 2 দিয়ে করতে পারেন, রুল 3 দিয়ে করতে পারবেন, এজ ইউ উইশ। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আমি এখন আপনাদের টাইমটা দিয়ে দিচ্ছি। কেউ যাবেন না, সবাইকে এখানে পার্টিসিপেন্ট, এখানে দেখতে অনেক পার্টিসিপেন্ট, ঠিক আছে? সবাইকে থাকতে হবে, কেউ চলে গেলে আমি দেখবো। আপনাকে মাস্ট বি, আপনাকে এটা লিখতে হবে। ওকে, okay, wait, make it out ready. Okay, so your turn starts from now. টাইম চলতেছে আপনাদের।
ভাই মিউট করলে ভালো হয়, আনমিউট করলে ভালো হয়। মিট করো প্লিজ। শাহিদুল ইসলাম ভাই, আপনি মিউট করেন, আপনার এখান থেকে নয়েজ আসতেছে। Dear students, you have last 2 minutes remaining. Dear students, your time is over. ওকে, সো আপনাদের টাইম শেষ হয়ে গেছে প্রিয় ছাত্রছাত্রীরা। তাহলে এখানে আমি চ্যাট বক্সে কি কেউ আপনারা আছেন যে যারা আমাকে বলবেন ইতিমধ্যে কেউ কি সেন্টেন্সটা মেক করা শেষ আপনার? কেউ একজন প্লিজ। ওকে, কে বলতে চাচ্ছেন আপনি বলেন, আমি আপনাকে বলার জন্য অনুরোধ করব। যা বলবেন দিয়ে মাজানা জান্নাত কি বলবা? মিস্টার তাসিম মাই। জি স্যার, লিখি স্যার। ওকে, তাহলে কে লিখছেন? তানজিল আহমেদ। ওই যে গ্যালাক্সি A20s, এটা কে? শহীদুল ইসলাম। হ্যাঁ, হাত তুলছেন কে কে এখানে? তানজিল আহমেদ এবং গ্যালাক্সি A20s দুজন হাত তুলছেন। ওকে, মিস্টার তানজিল আহমেদ, আর ইউ রেডি? তানজিল, আপনি আনমিউট করেন প্লিজ। মিস্টার তানজিল আহমেদ।
ওকে, গ্যালাক্সি A20s, মনে হয় তানজিলা আমাকে শুনতে পাচ্ছ না। গ্যালাক্সি A20s আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি কি বলবেন? না স্যার, আমার ভুলে পড়ে গেছে আর। বলবেন না, তাই না? ওকে, তাহলে তাহসিন মাই আপনি কি বলবেন? স্যার আমি বলতেছি স্যার, আমার বেশি ভালো হবে না, তারপরেও বলার চেষ্টা করতেছি স্যার। জি জি, আপনি যদি কোন ভুল ত্রুটি পদ্ধতিটা হয়- ইউজ করছেন? রুল 1 না আমাকে রুল কিছু 2 নাকি রুল বলছেন? 3? পাশের রুমে ছিলাম একটু সময়ের জন্য। আপনি কোন পদ্ধতিটা ইউজ করছেন? রুল 1? রুল 1 স্যার, রুল 1। রুল 1 স্যার। ওকে, ভেরি জি, গুড। স্যার। তাহলে বলেন, দেখি আমি শুনি। স্যার আমাকে কিছু বলছিলেন নাকি? আমি পাশের রুমে গেছিলাম 1 মিনিটের জন্য আর কি। বলুন। It is an argo that employers are now offering to work job from home. It is helpful for those people who are far from their workplace, and it is also helpful for those people who are from countryside. It gives opportunity to join in workplace in time. Uh, as a as example, it help employees to give time to their family, as well as it will help it will help employees to give enough time to family. থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার তাসলিম ভাই। থ্যাংক ইউ। ওকে, আর কেউ বলতে না চাইলে আমি আপনাদের এখন আনসার শেয়ার করব, ঠিক আছে? সাইমিন, আর কেউ মনে হয় বলতে চাইবেন না? থ্যাংক ইউ মিস্টার তাসলিম মাই। আমার কাছ থেকে আইসা অবশ্যই এক সময় একটা পুরস্কার নিয়ে নিও, ঠিক আছে? পুরস্কার Okay. কি তা স্যার? ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, এখন আসেন আমি সবাইকে মিউট করে রাখতেছি এই মুহূর্তে। তো আসুন যে আমরা চলে যাব এই মুহূর্তে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কি যে এইটা যে প্ল্যানিং নিয়ে আমরা আলোচনা করব। দেখি আমরা কিভাবে প্ল্যানিং করতে পারি, সেই হিসাবে আসেন যে এখানে প্ল্যানিংটা কিভাবে হবে আমরা একটু দেখে নিই। তো আসেন আমরা এখানে প্ল্যানিং সহ আমি লিখে ফেলছি আপনাদের জন্য। যেমন এই প্ল্যানিংটা হচ্ছে, যেমন এই প্রশ্নটা পড়ি, মেনি এমপ্লয়ার্স আর নাও অফারিং দেয়ার এমপ্লয়িজ দ্য অপশন টু ওয়ার্ক ফ্রম হোম। মানে এখনকার অনেক মালিক পক্ষ যারা আছে, ঠিক আছে, তারা তাদের চাকরিজীবীদের বাড়িতে বসে থাকার জন্য কি করে দেন? চাকরি দিয়ে থাকেন, মানে অফার করে থাকেন যে বাড়িতে বসে বসে আপনি কি করেন? কাজ করেন। বুঝা গেছে? এজ এ রেজাল্ট এমপ্লয়িজ উইল হ্যাভ মাচ মোর ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার্স ইন দ্য ফিউচার। আর তারপরে চাকরিজীবীরা তারা কি করে? একটা কমফোর্টেবল মানে আরামদায়ক ওয়ার্কিং আওয়ার্স পায় তাদের ফিউচারের জন্য, কাজ করার জন্য। বুঝা গেছে? ইজ দিস এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট? আপনি কি মনে করেন এটা পজিটিভ না নেগেটিভ ডেভেলপমেন্ট? যাই হোক, আমরা দুইটাই মনে করি, পজিটিভ আছে, তার কি আছে, নেগেটিভ আছে। তো আমি বলছি জাস্ট পজিটিভ নিয়ে আপনাদের লেখার জন্য। তো প্রথমে টপিক সেন্টেন্স আমরা এটার জন্য প্ল্যানিং করছি যে পজিটিভ ইম্প্যাক্ট অন এমপ্লয়িজ স্কেডিউল, মানে তাদের যে সময়সীমা আছে সেটার উপর গুড ইম্প্যাক্ট পড়বে, প্রভাব পড়বে। আর এটার এক্সপ্লেইন আমরা বলছি যে টেক কেয়ার অফ দেয়ার চিলড্রেন এন্ড আদার ডিপেন্ডেন্টস, তারা তাদের চিলড্রেন যারা আছে, শিশু আছে এবং অন্যান্য যারা আছে তাদের দেখাশোনা করতে পারবে। এবং স্পেন্ডিং টাইম টেবলিং একটা নন ওয়ার্ক রিলেটেড এবং অন্যান্য নন ওয়ার্ক জিনিসগুলো তারা কি করতে পারবে? অ্যাটেন্ড করতে পারবে। আর এক্সাম্পল দিয়েছি গুগল অ্যালাউজ ওয়ার্ক রিমোটলি। তারা যখন গুগল আছে তারা তাদের অনেক এমপ্লয়ি গুলাকে কি দেন? এমপ্লয়িজদের বাসায় বসে বসে কাজ করার ফ্লেক্সিবল আওয়ার্সটা দিয়ে থাকেন। মানে আপনি বাসায় বসে বসে কাজ করেন, অফিসে আসার দরকার নেই, ঠিক আছে? বর্তমানে যেটা এই যে প্যান্ডেমিকে চলতেছে সেই জিনিসটা। তারপর রেজাল্ট ম্যানেজ স্কেডিউল এন্ড ওয়ার্ক লাইফ ব্যালেন্স, মানে নিজে নিজে আমরা কি করতে পারি? এটা ম্যানেজ করতে পারি আমাদের শিডিউলটা। তারপর হচ্ছে একটা কাজের সবসময় একটা ফ্লো থাকে, মানে সবসময় কাজ পাওয়া যায়, সেটা আপনি যদি বাসায় বসে বসে কাজ করেন। লাইক আউটসোর্সিং এর মতো জিনিসগুলো যারা শিখে ফেলেন, স্কিলটা আছে, তারা দেখবেন যে বাসায় বসে বসে কি করে থাকেন? ওনারা কাজ করে থাকেন। তো আমরা এটা কিভাবে লিখছি? প্রথমে অন দা ওয়ান হ্যান্ড, যেহেতু আমরা প্রথম পক্ষ লিখছি সেজন্য আমরা ইউজ করছি অন দা ওয়ান হ্যান্ড having the option to work from home can have a positive impact on an employee's schedule. ওকে, এটা পজিটিভ এমপ্লয়ীদের জন্য তাদের স্কেডিউলের উপর একটা পজিটিভ প্রভাব ফেলবে। দিস ইজ স্পেশালি দিয়ে আমরা এটাকে কি করছি? এটাকে
আমরা এক্সপ্লেন করছি মানে রিজন লিখছি, দিস ইজ স্পেশালি সো ইফ দ্য পারসন হ্যাজ চিলড্রেন অর আদার ডিপেন্ডেন্টস, যদি ওই পার্সনের চিলড্রেন অথবা অন্যান্য ডিপেন্ডেন্ট ব্যক্তি থাকে ওনাদের ঘরে, বিকজ ওয়ার্কিং লং আওয়ার্স ইজ নট অলওয়েজ পসিবল ডিমান্ডিং অন ইয়ার লাইফস্টাইল, কারণ সবসময় লং আওয়ার পসিবল সম্ভব হয় না আমাদের নিজস্ব লাইফস্টাইল অনুযায়ী। তারপর আবার ওইটাকে ওইভাবে বলছে যে হ্যাভিং ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার্স মিনস দ্যাট কালেক্টিং চিলড্রেন ফ্রম স্কুল, মানে আপনি যদি একটা কমফোর্টেবল আরামদায়ক ওয়ার্কিং আওয়ার পান, সময় পান জব করার জন্য, তো আপনি আপনার চিলড্রেনদের কি করতে পারবেন, স্কুল থেকে নিয়ে আসতে পারবেন। স্পেন্ডিং টাইম ট্রাভেলিং, আপনি যে কোনো জায়গায় ঘোরার জন্য সময় পাচ্ছেন। and being able to attend non-work related appointments becomes much easier, এবং অন্যান্য যেগুলা নন ওয়ার্ক রিলেটেড সামাজিক কার্যক্রম কর্মগুলো আছে সেগুলোর সাথে আপনি কি করতে পারেন, খুব ইজিলি কানেক্টেড হতে পারতেছেন। সেই জিনিসটা যদি বাসায় বসে বসে আপনি কাজ করেন, ওয়ার্ক ফ্রম হোম, বুঝা গেছে? এরপরে আমরা এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণস্বরূপ। উদাহরণ কি দিচ্ছি দেখেন যে গুগল অ্যালাউস সিনিয়র ইঞ্জিনিয়ার্স টু ওয়ার্ক রিমোটলি, মানে গুগল তাদের অনেক সিনিয়র ইঞ্জিনিয়ার আছে তাদেরকে বাসায় বসে বসে কাজ করা, মানে দূর স্থানে তাদের যে বাসা আছে এখানে বসে বসে কাজ করার অনুমতি দেয়, ইউজিং ফ্লেক্সিবল আওয়ার্স ফর দোজ হু ট্রাভেল আ লট অর হ্যাভ দ্য নিড টু ওয়ার্ক উইথ লিটল ইন্টারাপশনস। তারা তাদের সেখানে খুব লিটল ইন্টারাপশনের, মানে ইন্টারাপশন মানেটা হচ্ছে মানে অসুবিধা, বিঘ্ন গঠিতর শিকার হয় খুবই কম পরিমাণে। তার ফলে কি হয়, দেয়ারফর দিছি আমরা এজ এ রিজাল্টের বদলে, it allows the employees to manage their own schedule while ensuring that they maintain a work life balance. এটার কারণে তারা তাদের নিজস্ব শিডিউলটা ম্যানেজ করতে পারেন, রক্ষণাবেক্ষণ করতে পারেন, এবং একটা নির্দিষ্ট ওয়ার্ক লাইফ ব্যালেন্সের একটা জিনিস তারা নির্ধারণ করতে পারেন যে এই টাইমে আমি কাজ করব, ওই টাইমে অন্য কাজ করব, ওই টাইমে ওই জায়গায় ঘুরতে যাব। এই জিনিসগুলো তারা নিজেরা কি করতে পারেন, ম্যানেজ করতে পারেন, ওয়ার্কিং ফ্রম হোয়ারএভার দে আর ইন দা ওয়ার্ল্ড, পৃথিবীর যে কোনো জায়গা থেকে তারা এই কাজগুলো কি করতে পারেন, করতে পারেন। আরেকটা উদাহরণ আপনি দিতে পারেন লাইক আউটসোর্সিং হিসাবে, যারা আউটসোর্সিং করে থাকে তারা দেখবেন যে ওনার ক্লায়েন্ট হচ্ছে ইউকে অথবা ইউএসএ থেকে, বাট কাজ করতেছেন কোথায়, বাংলাদেশ থেকে, এবং টাকাও পাচ্ছেন কিছু সময় পর পর। কিভাবে? ওই যে ওয়ার্কিং ফ্রম হোম যেটাকে আমরা বলতে পারি, ঠিক সেটাই। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো এখানেই সমাপ্তি। এইটার জন্য আপনারা স্ক্রিনশট তুলে নেন সবাই। আই হোপ সবাই ভালো আছেন, এবং অনেকেই মাত্র 5 জন, হ্যাঁ 6 জন এখান থেকে চলে গেছেন, আর পার্টিসিপেন্ট আছেন 25। ওকে, ভেরি গুড। তো সবার আমি একটু দেখতে চাই এখন, এই মুহূর্তে আমাদের ক্লাসটা শেষ হয়ে গেছে, এবং ধন্যবাদ আপনারা থাকার জন্য। তো আজকে আমরা কি কি শিখলাম সেই জিনিসটা দিয়ে একটু দেখে নিই আমরা, যে কোন কোন জিনিসগুলো আমরা শিখলাম, এবং এগুলা কি আসলে আমরা স্টেপ বাই স্টেপ শিখতে পারছি কিনা সেই জিনিসটা একটু দেখে নিব এখানে। ভালোই বুঝছি স্যার আজকে ক্লাসে। হ্যাঁ, বুঝছেন? ওকে, থ্যাংক ইউ। আমরা প্রথমে ব্র্যান্ডিং ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করলাম, তারপর লিঙ্কিং ওয়ার্ডস নিয়ে আলোচনা করলাম, তারপর কুয়েশিভ এক্সাম্পল নিয়ে আলোচনা করলাম, তারপর বডি স্ট্রাকচার গুলো নিয়ে আলোচনা করলাম। ওই স্ট্রাকচার অনুযায়ী কিভাবে আমরা প্ল্যানিং এবং ব্রেইনস্টর্মিং করবো সেগুলো আমরা জানলাম। এখানে রুল আমরা 3টা শিখলাম, রুল 1, রুল 2, রুল 3। আর বডি স্ট্রাকচারের ল 2টা শিখলাম। এটা 4টা বডিগ্রাফি লেখা যায়, আর একটা 5টা বডিগ্রাফি লেখা যায়। ওকে, এই প্ল্যানিং এবং ব্রেইনস্টর্মিং করার পরে আমরা কিভাবে একটা এক্সাম্পল লিখতে হয় সেই জিনিসটা আমরা লিখলাম। রুল 1 এর জন্য এক্সাম্পল লিখলাম, রুল 2 এর জন্য এক্সাম্পল লিখছি, এবং রুল 3 এর জন্য আমরা এক্সাম্পল লিখছি, এবং লাস্টে সবাই মিলে একটা প্র্যাকটিসও করছি, এবং সেখানে আমাদের স্টুডেন্ট তাসনিম মাই ও খুব সুন্দর আনসার দিয়েছেন। ধন্যবাদ ডিয়ার স্টুডেন্টস। ওকে, এবং ধন্যবাদ অল হু আর পার্টিসিপেটিং ইন দিস লাইভ সেশন। সো থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস। এবার আমি আমাদের শেয়ারিং অফ করে দিচ্ছি, এবং আই হোপ আপনারা সবাই, আপনাদের সাথে একটু মিট করি, আপনাদের সবাই একটু দেখি যারা এখানে আছেন, আপনারা সবাই আপনার ক্যামেরা প্লাস আনমিউট করে রাখেন আপনার অডিওটা। এখন সবার সাথে আমরা কথা বলি একটু। ওকে, ট্রাফিক জ্যাম যেরকম ছুটে স্যার এরকম লাগে ট্রাফিক জ্যাম ছুটছে। ওকে, ধন্যবাদ সবাইকে, দেখে সবাইকে খুব ভালো লাগলো। ওকে, তাহলে সবাই কি আসছেন এখানে? জি স্যার, আসি স্যার। কালকে থেকে যা মার্কেট খোলা থাকবো স্যার, খবর আইছে। ওকে, এখন মনে করেন আপনাদের ক্লাসটা আপনারা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার, বুঝছি স্যার, খুব সুন্দর বুঝছি। ওকে, তাহলে বাসায় গিয়ে আপনারা কি করতে হবে, এইগুলা নিজেরা তৈরি করতে হবে, ঠিক আছে? এবং যেগুলো আপনি স্ক্রিনশট তুললেন, সেটা তো আমাদের আপনারা হয়তো লিখতে পারেন নাই, বাসায় বসে আর নেক্সট আমাদের যদি সামনে থেকে আমরা আরো হয়তো আপনাদের কাজ করতে পারি, ঠিক আছে? তো ওইগুলো আমরা কি করবো, আমরা
হ্যাঁ, এই যে আমি সবাইকে দেখতে একটু দাঁড়ান সবাই। অনলাইনে ক্লাস মানে আমি হয় নাম রাখবো, ঠিক আছে? Galaxy A20s প্রশ্নটা কি? আপনার প্রশ্নটা কি স্যার? প্রতিদিন কি তা স্যার এখন অনলাইনে ক্লাস হইব নি না শনিবার থেকে class হবে? ওকে, নাইস। সবার একটা ছবি তুলে ফেললাম, দেখতে পাচ্ছ সবাই? ওকে, আচ্ছা, এখন আমাদের স্টুডেন্ট লিখছে যে থ্যাঙ্কস স্যার, বাট ইফ ইউ দিস ভিডিও দেন ইট উইল মোর হেল্পফুল। সব লিখে যাও, তাই না? ওকে, ইটস এ নিউ এক্সপেরিয়েন্স। কে লিখছে? আমাদের লুইফা চৌধুরী। ইটস এ নিউ এক্সপেরিয়েন্স, ওভারঅল ইটস অসাম লাইক অফলাইন ক্লাসেস। থ্যাংক ইউ ভেরি মাচ লুইফা চৌধুরী। আর কে লিখছে? আউটস্ট্যান্ডিং ক্লাস, অ্যাকসেপ্ট মাই ডিপেস্ট থ্যাঙ্কস ডিয়ার স্যার, মিস্টার শাহজাহান মিয়া। থ্যাংক ইউ মিস্টার শাহজাহান মিয়া। ওকে, মার্জানা জান্নাত লিখছে থ্যাংক ইউ সো মাচ স্যার, ওয়েলকাম মার্জানা জান্নাত। আর তারপর হ্যাঁ, এখানে খুব সুন্দর একটা লিখি FF টাইগার A50, এটা কেডা? Felix say, I'll start by looking at the disciplinary feedback of working at home. Very good. The first and foremost work is important at home. Okay, very good, very good, very good. Thank you. তোমার রইছে না স্যার, এক্সাম্পল এক্সপ্লেইন সেকেন্ড রইছে, এরপরে আর রেজাল্ট রইছে, পরে টপিক সেন্টেন্স 2, পরে আবার রেজাল্ট। তোমার মিলছে না স্যার। আচ্ছা, ওকে, অসুবিধা না। আপনার কোনো ফ্রেন্ড থাকলে ওনার কাছ থেকে নিয়ে নেবেন। ধন্যবাদ। এখন আমি কিছু প্রশ্ন নিব আমাদের ফেসবুক থেকে, যারা এখানে আমাদের সাথে ছিলেন, যারা ফেসবুকে আপনারাও থাকেন। নাইস নাইস, এখানে আনসার আছে। যেমন MRF চৌধুরী, উনি লিখছেন হাউ টু জেনারেট গুড আইডিয়া। আচ্ছা, গুড আইডিয়া কিভাবে তৈরি করবো স্যার, এটার জন্য আমার এখানে বোঝাতে হলে আরো তো আপনি আমাদের অফিসে চলে আসবেন, বা কোনো আরো যদি আমরা লাইভ ক্লাস করি তাহলে এখান থেকে জেনে দিব। শামীম আহসান জামিল, উনি লিখছেন এই বিষয়টা আমি মেইন ক্লাসে, অনলাইন ক্লাসে আমি এই বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর অ্যারেঞ্জিং সাচ এন অ্যামেজিং ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার শামীম আহসান জামিল। তারপরে আবার MRF চৌধুরী, উনি লিখছেন স্যার agree disagree essay, is it okay to write both agree and disagree in 2 body paragraph due to lack of idea? আচ্ছা স্যার, এগ্রি ডিসএগ্রি তে আমাদের কয়েকটা সিস্টেম আছে, 3টা সিস্টেমে কমপ্লিটলি এগ্রি করা যায়, এই অনুযায়ী লিখতে পারবেন, কমপ্লিটলি ডিসএগ্রি করে লিখতে পারবেন, আর আপনি চাইলে ব্যালেন্স করে লিখতে পারবেন। এগ্রিও এক সাইড লিখতে পারবেন, পরবর্তী ডিসএগ্রিও আরেকটা সাইড লিখতে পারবেন। আপনি বোথ পারবেন, কোনো অসুবিধা নেই। আপনার যদি আইডিয়া থাকে তাহলে বোথ সাইড লিখতে পারেন। যদি একটার জন্য আইডিয়া বেশি থাকে তাহলে হয় কমপ্লিটলি এগ্রি করতে পারেন অথবা কমপ্লিটলি ডিসএগ্রি করতে পারেন। বুঝা গেছে? স্যার জি হইছে স্যার, আমরা রিডিং ওর ক্লাসটা কোথায় থেকে? ওকে, রাফিউল আলম, আই লাইক ইউর ক্লাস স্যার। থ্যাংক ইউ মিস্টার রাফিউল আলম। স্যার কাইন্ডলি জিটি টাস্ক 1 একটু এক্সপ্লেইন করবেন। আচ্ছা, আমরা সামনে যদি জিটির জন্য কোনো ক্লাস লাইভ করি তাহলে আপনি অবশ্যই থাকবেন। আমাদের পেইড ক্লাসগুলো লাইভ যদি দেই তাহলে আপনি এখানে সবকিছু বুঝতে পারবেন। ওকে, সো ধন্যবাদ ডিয়ার স্টুডেন্টস, আপনারা থাকার জন্য সবাইকে। 5টা বেজে গেছে, অলরেডি 2 ঘন্টার মতো হয়ে যাচ্ছে, এবং থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফিজ, ভালো থাকেন সবাই, টেক কেয়ার অল।